হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি গল্পের পরবর্তী অংশ নিয়ে। গল্পটি আমি পড়ছি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত মতি নন্দীর কিশোর সাহিত্য সমগ্র থেকে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে এবং ভবিষ্যতেও যদি এরকম ধরনের গল্প শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক মতি নন্দীর লেখা মিনো চিনোর ট্রফি। আজ শুনছেন দ্বিতীয় পর্ব। পরদিন ভোরে ফেরিঘাট থেকে মিনু ও চিনু দৌড় শুরু করার পর তপতি হাঁটতে শুরু করলেন বাড়ির বদলে ক্লাবের দিকে। উদ্দেশ্য দিনের আলোয় ভালো করে কোর্টের অবস্থাটা দেখে নেওয়া। মিনিট 20 পর তিনি পৌঁছলেন। রাত্রে ক্লাব ঘরে শোয়ে বেয়ারা কান্তি। তার দেশ নদিয়া জেলার এক গ্রামে। বাড়িতে বউ ছেলে মেয়ে আছে। বয়স্ক লোক, মানুষ ভালো। সে তপতিকে চেনে। এত সকালে মেম সাহেবকে ক্লাবে দেখে কান্তি হতভম্ব। মালি তার জিনিসপত্র কোথায় রাখে কান্তি? আমি একটু দেখব। ক্লাব ঘরের পেছনে একটা ঢাকা জায়গায় মোয়ারটা দেওয়ালে ঠেস দেওয়া। একটা চাকা খোলা, তবে ভাঙেনি। ছাঁটাই হওয়া ঘাস যে লোহার ডালাটায় পড়ে সেটা ঝুলে রয়েছে। ঘাস ছাঁটাই করার একটা ব্লেড ভাঙা। কোদাল একটা আছে বটে, তার বাঁশের হাতলটা নেই। একটা শাবলও রয়েছে, কোনো ঝুড়ি নেই। টেনিসের নেটটা খুঁজে পাওয়া গেল না। আপনি কি করবেন এসব দিয়ে? কান্তি তো অবাক। মাঠ বানাবো, ওই টেনিস কোর্টটাকে খেলার যোগ্য করে তুলতে হবে। আপনি করবেন? লোক দিয়ে করাতে হবে। কোর্টের অবস্থা দেখে তপতির কপালে 2-3টে ভাঁজ পড়ল। ঘাস এত লম্বা যে প্রথমে হেসো দিয়ে না কাটলে মোয়ার চালানো যাবে না। জমিতে কয়েকটা জায়গায় মাটি ফেলতে হবে, গর্ত বোজাতে হবে। ঢিবির মতো উঁচু জায়গায় মাটি চাঁচতে হবে আর ভাঙা ইটের টুকরো কাঁকড় বাছতে হবে। এত হবে, কিন্তু তাকে দমাতে পারল না। প্রথমেই মোয়ারটা সারাতে হবে। একটা কি দুটো মাটি ফেলার ও তোলার ঝুড়ি চাই। কোদালের জন্য হাতলও। কান্তি, একজন কি দুজন মজুর জোগাড় করতে পারবে? আর একজন ঘেঁষুরে? তা পারা যাবে। তোমাকে আমি পরশু বলবো। তপতি যখন বাড়ি ফিরলেন সবাই তখন খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছিল। কেমন দেখলে? যা দেখব ভেবেছিলাম তাই দেখলাম। তবে হয়ে যাবে। তোমার একটু সাহায্য চাই। মোয়ারটা ভাঙাচোরা, ওটাকে সারাতে হবে। তোমার তো অনেক মিস্ত্রি আছে, একজনকে পাঠিয়ে দাও না, ওটা ঠিক করে দেবে। পাঠাবো। আর কি দেখলে? দেখলাম বেশ কিছু টাকা খরচ করতে হবে, মিস্ত্রি লাগাতে হবে। টাকা? তন্ময় নড়ে চড়ে বসলেন। চিনুর চিকিৎসা আর সুষম পুষ্টিকর খাদ্য চালু হয়ে সংসার খরচ যথেষ্ট বেড়ে গেছে। মাইনের টাকা হিসেব করে খরচ করতে হচ্ছে এবং খরচটা করে তপতি। সুতরাং টেনিস কোর্ট সংস্কারের জন্য খরচের টাকা যে তাদের পক্ষে দেওয়া কষ্টকর হবে এটা তপতি জানেন। টাকা আমাদের খরচ করতে হবে নাকি? ক্লাব দেবে। মেম্বারদের ছেলেমেয়েরাই তো খেলবে। তন্ময় মৃদু স্বরে আপত্তি জানালেন। মনে রেখো, মেম্বারদের ছেলে মেয়েদের মধ্যে আমাদেরও 2টো ছেলে আছে। ওদের মুখ চেয়ে এ কাজ আমায় করতেই হবে। আমি মেম্বারদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলব। তপতির চোখ জল জ্বলে।
কণ্ঠস্বরে আবেগ এবং দৃঢ়তা। চাঁদা তুলবে? কত করে চাঁদা? 10 টাকা প্রতি ফ্যামিলি, একবারই শুধু দিতে হবে। 10 টাকা? তন্ময়ের চোয়াল ঝুলে পড়ল। জানো, এই 10 টাকায় 12 সের চাল পাওয়া যায়, 2.5 মাস খবরের কাগজ কেনা যায়। 2টো হরলিক্স কেনা যায়, 4 সের সর্ষের তেল কেনা যায়, 4 সের পাঁঠার মাংস কেনা যায়, তাতে কি হলো? তপতির চোখে চ্যালেঞ্জ। এত টাকা কি কেউ বাচ্চার খেলার জন্য দেবে? তন্ময় স্পষ্টতই সন্দেহ প্রকাশ করলেন। প্রাইভেট টিউটর রাখার জন্য টাকা খরচ করতে বললে করবে, কিন্তু ছেলে মেয়ের খেলার জন্য? তন্ময় কথা অসম্পূর্ণ রেখে মাথা নাড়লেন। এসব হতাশার কথা আগে সবাইকে বলে তো দেখি। ঠিক আছে, বলে দেখো। তন্ময়ের মুখ দেখে মনে হলো না তিনি হতাশা কাটাতে পেরেছেন। মিনু চিনু চুপ করে খেয়ে যাচ্ছিল আর বাবা মার কথা শুনছিল। এবার মিনু বলল, মা, আমি টেনিস খেলবো? হ্যাঁ। আর কে খেলবে? এখানকার সবাই খেলবে। চিনু ফিস ফিস করে বলল, মা, আমি। সোমবার তোমার এক্স-রে করার দিন। কলকাতায় ডাক্তার কাকা সেটা দেখবেন, তারপর তিনি যদি খেলতে বলেন তো খেলবে। মা, তুমিও খেলবে? আগে তো খেলতে। মিনু বলল, হ্যাঁ, আমিও খেলবো যদি দরকার পড়ে। আরে মিসেস বসু মল্লিক, কি ব্যাপার? সুধা ঘোষাল অবাক হয়ে অভ্যর্থনা জানালেন তপতিকে। বাংলোর বারান্দায় বেতে চেয়ার টেনে পড়লেন। বসুন বসুন, কতদিন পর এলেন? মাস 3 প্রায়। ছোট ছেলের অসুখের জন্য কোথাও আর যেতে পারি না। চেয়ারে বসলেন তপতি। সুধা ঘোষালের স্বামী এখানকার চিফ লেবার অফিসার। ওদের এক ছেলে সুধেন্দু ক্লাস 7-এ পড়ে। ছেলে এখন কেমন আছে? ভালো, অল্প অল্প ছুটছে, কোনো কষ্ট হচ্ছে না। ভোরে তো দেখি 2 ছেলেকে নিয়ে বেড়াতে বেরোন, খুব ভালো এটা। আমিও মাঝে মাঝে ভাবি সকালে একটু বেরাই, কিন্তু মুশকিল কি জানেন, ডান হাঁটুতে একটু বাতের মতো হয়েছে। তাছাড়া সুধেন্দুকে নিয়ে পড়াতে বসতে হয়। ক্লাস 7 থেকে যদি পড়ায় জোর না দেয়, তাহলে স্কুল ফাইনালে ভালো রেজাল্ট করবে কি করে? স্কুল ফাইনাল তো এখনো অনেক দেরি। অনেক দেরি? সুধা ঘোষাল আর্তনাদ করে উঠলেন। মাত্র 4টে বছর, দেখতে দেখতে কেটে যাবে। একে আপনি অনেক দেরি বলছেন? তপতির মনে হলো সুধা ঘোষাল এমনভাবে তার দিকে তাকিয়ে যেন একটা মানুষকে হঠাৎ বন মানুষে রূপান্তরিত হতে দেখলেন। তিনি অপ্রতিভ বোধ করে সুধা ঘোষালকে তুষ্ট করার জন্য বললেন, সুধেন্দু তো পড়াশোনায় খুবই ভালো, অমন ছেলে কটা আর হয়? এবারও তো ফার্স্ট হয়ে উঠল। সেটা তো স্কুলের ফার্স্ট, কিন্তু গোটা বাংলার তো নয়। ওর বাবা এমএসসিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিল। আমি বিয়েতে ডিস্টিংশন পেয়েছি। সুধেন্দুকে ফার্স্ট ক্লাস ফার্স্ট তো হতেই হবে। ওর বাবা তো বলে, ছেলে বাপকে ছাড়িয়ে না গেলে সে আর ছেলে কিসের। তবে ছেলেও বাপ মায়ের মন বোঝে, সব সময় পড়ার বই নিয়ে থাকে। কিন্তু মিসেস ঘোষাল, আপনাদের যেমন ইচ্ছে তেমনি ছেলেরও তো কিছু ইচ্ছে থাকতে পারে। ছেলের ইচ্ছে? সুধেন্দুর? ওর একটাই ইচ্ছে, বাপ মার মুখ উজ্জ্বল করা। আইএএস কি আইপিএস হয়ে সমাজের একজন হওয়া। সেইভাবেই আমরা ওকে তৈরি করতে চাই। ওর বয়স এখন কত? 13? হ্যাঁ, এই বয়সের ছেলেদের তো খেলতে ইচ্ছে করে,
আর সেই জন্যই আপনার কাছে আসা। সুধা ঘোষালকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে তপতি বলে চললেন, ক্লাবে যে টেনিস কোর্টটা পড়ে আছে সেটাকে সংস্কার করে ছেলে মেয়েদের খেলার ব্যবস্থা করতে চাই, সেজন্য কিছু টাকা দরকার, তাই আপনার কাছে এসেছি, যদি 10টা টাকা চাঁদা দেন। সুধেন্দুর বিকেলে একটা কিছু খেলা তো দরকার। তপতি শেষ বাক্যটির ওপর ভরসা করলেন। ছেলের খেলার একটা ব্যবস্থা হলে কোন মা টাকা না দিয়ে থাকতে পারবেন, কিন্তু ফল হলো বিপরীত। বিকেলে খেলা? 5টার সময় সুধেন্দুর ইংলিশ টিচার আসে, এই তো ভেতরের পড়বার ঘরে ও এখন পড়ছে। সকালে আমি পড়াই, বিকেলে টিউটর। অফিস থেকে ফিরে ওর বাবা ওকে নিয়ে বসেন। ওর খেলার সময় কোথায়? আমরা তো ওকে বারবার বলি, জীবনে এখনই পড়ার সময়, যা কিছু জ্ঞান এখনই আহরণ করে নাও, খেলার জন্য পরে অনেক সময় পাবে। ঠিক কিনা বলুন? তপতি ঢোক গিললেন। বলছিলাম কি, যদি 10টা টাকা চাঁদা। না না না, সুধেন্দুকে পড়া ফেলে খেলতে আমরা পাঠাবো না। এই দেখুন, আপনাকে চা দেওয়া হলো না। চা খাবো না, আমি এখন উঠি, আরো কয়েকজনের কাছে যেতে হবে। তপতি চেয়ার থেকে উঠে পড়লেন। তপতিদি, আপনি যা করতে চাইছেন সেটা তো খুবই ভালো। ছেলে মেয়েদের সত্যি এখানে নিয়মিত খেলার কোনো ব্যবস্থা নেই। চন্দ্রিমা দত্ত তার 5 বছরের মেয়ে লঘিমাকে কোলের কাছে টেনে জড়িয়ে ধরে বললেন, আমি তো সেই জন্যই লঘুকে নাচ স্কুলে ভর্তি করিয়েছি। খুব ভালো করেছ, তবে ফিজিক্যাল এক্সারসাইজটাও যদি ওই সঙ্গে করে তাহলে নাচটা আরও ভালো হবে। তা হয়তো হবে, কিন্তু তপতিদি, টেনিস আর নাচ দুটো চালানো ওর পক্ষে অসম্ভব। বাড়িতে রেগুলার নাচের প্র্যাকটিস, তার সঙ্গে টেনিস, এইটুকু বাচ্চা, দেখছেনই তো শরীরের হাল, নিতে পারবে না। তপতি বুঝে গেলেন চন্দ্রিমার কাছ থেকে কিছু পাওয়া যাবে না। নিজের ছেলে মেয়েরা না খেললে তারা চাঁদাও দেবেন না। তবু তিনি বললেন, বেশ, লঘু নয় খেলতে পারবে না, কিন্তু অন্য অনেকের ছেলে মেয়ে তো খেলবে। তুমি চাঁদা 10টা টাকা দাও, স্রেফ চ্যারিটি। উনি তো এখন বাড়ি নেই, বাড়ি আসুন, ওকে বলবো। তপতি আর কথা বাড়ালেন না, ধরে নিলেন কিছু পাওয়া যাবে না। সুভাষ সেন অমায়িক মার্জিত এবং MJTM এর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার। তপতির কথা মন দিয়ে শুনে চশমার কাছে রুমালে মুছতে মুছতে বললেন, মিসেস বসু মল্লিক, আপনার উদ্যোগের সঙ্গে আমি শতকরা 100 ভাগ একমত, কিন্তু মুশকিল একটাই, আর 2 মাস পর শঙ্কু শান্তিনিকেতন চলে যাচ্ছে, ওখানে পাঠভবনে পড়বে। তাহলে তো আর কিছু বলার নেই। তপতি মুখে হাসি টেনে আনলেন। বাংলোর সিঁড়ি দিয়ে যখন নামছেন, পেছন থেকে ডাক শুনে ঘুরে দাঁড়িয়ে দেখলেন সুভাষ সেনের হাতে মানি ব্যাগ, তাই থেকে একটা 10 টাকার নোট বের করেছেন। এটা নিয়ে যান। তপতি বাড়ি ফিরলেন 30 টাকা সংগ্রহ করে। অনিরুদ্ধ এবং গৌতমের বাবা মা খুব উৎসাহিত হয়েই চাঁদা দিয়েছেন। তন্ময় জানালেন কাল সকালে মেশিন শপের একজন যাবে লন মোয়ারটা নিয়ে আসার জন্য, একদিনেই সম্ভবত সারানো যাবে। কিন্তু 30 টাকায় কি হবে? তন্ময় প্রশ্ন তুললেন। বাকিটা আমাদেরই দিতে হবে। তপতি শান্ত স্বরে স্বামীর চোখে চোখ রেখে বললেন, আমাদের ছেলেদের মুখ চেয়েই খরচ করতে হবে। একদিন বলেছিলে ওদের সুস্থ সবল রাখা, ভালো স্বাস্থ্য গড়ে দেওয়ার দায়িত্ব বাবা মার, এজন্য শেষ কপর্দকটুকুও খরচ করবে। বলেছিলাম।
তাহলে অমন চোখ করে তাকিয়ে আছো কেন? তাকিয়ে নেই, শুধু ভেবে যাচ্ছি। আবার অফিসের একটা ছেলের বিয়ে, নেমন্তন্ন করেছে। 1100 টাকা মাইনে থেকে সংসার খরচ, চিকিৎসা, গাড়ির পেট্রোল, মেজো জ্যাঠার বাড়িতেও বিয়ে এই মাসে। বিয়ের উপহার আর টেনিস কোর্ট, ম্যানেজ করব কি করে? কিছু কিছু খরচ কমিয়ে ম্যানেজ করতে হবে। কমানোর প্রথম ধাপ হোক গাড়ি আর না চড়া। চিনি স্কুলে যায় না, মিনু হেঁটেই যাতায়াত করতে পারবে। আমি সঙ্গে যাব, তুমিও হেঁটে অফিস যাবে। কেউ জিজ্ঞেস করলে বলবে ভুঁড়ি হয়ে যাচ্ছে তাই হাঁটছি। পরশু এক্স রে করিয়ে চিনুকে কলকাতা নিয়ে যেতে হবে। কিসে যাব, ট্রেনে? মোটরে, এটা ব্যতিক্রম বলেই ধরতে হবে। পরদিন মিনুকে নিয়ে তপতি বেরোলেন স্কুলে পৌঁছে দিতে। দুজনের মাথায় দুটো ছাতা। মিনু প্রথমে অবাক হয়েছিল হেঁটে স্কুলে যেতে হবে শুনে। তপতি তাকে বুঝিয়ে বললেন, 8 মাইল তো রাস্তা, এর জন্য গাড়িতে চড়ার কি দরকার? তুই তো রোজ 1 মাইল হেঁটে ফেরিঘাট যাস আর দৌড়ে ফিরিস। পারবি না স্কুলে হেঁটে যেতে? অক্ষম তো নোস। তোর বাবা 2 মাইল হেঁটে স্কুলে যেতেন, 2 মাইল হেঁটে ফিরতেন। এই শেষ কথাটাতেই কাজ হয়ে গেল। মা, আমি দৌড়ে স্কুলে যাব? মিনু টক বক করে উঠল। না না, অত বাহাদুরিতে কাজ নেই। জানো মা, আমাদের স্কুলের অনেক বড় ছেলে সাইকেলে আসে। আমাকে একটা সাইকেল কিনে দেবে? দেব, যখন তুমি বড় ছেলে হবে। মিনুকে স্কুলে পৌঁছে দিয়ে তপতি ক্লাবে গেলেন। কান্তির কাছে শুনলেন সাহেবের পাঠানো একটা লোক সাইকেল রিকশায় তুলে মোয়ারটা নিয়ে গেছে। কিন্তু কান্তি, ঘাস কাটার ব্যবস্থা তো তাড়াতাড়ি করতে হবে, আর কোদালের হাতলের জন্য একটা বাঁশ কিংবা ডান্ডা দরকার। যে লোকটা দুধ আর ডিম দিয়ে যায় তাকে কালই আমি বলে দিয়েছি। ও থাকে এই মাইল দূরে বল্লভপুরে। বলেছিল আজ সকালে পাঠিয়ে দেবে লোক, তা এখনো তো এলো না। কান্তিকে বিব্রত দেখালো। ততক্ষণে একটা কাজ করা যাক, নেটটা কোথায় আছে দেখো তো। দেখেছি, সেক্রেটারির অফিস ঘরে যে কাঠের আলমারিটা, তার পেছনে ডাইং হয়ে পড়ে আছে। বার করব কি, যা ধুলো ঝুল ময়লা, হাত দিতে ঘেন্না করে। দেখি তো। তপতি একাই দেখতে গেলেন অফিস ঘরে। তপতি আলমারির পেছনে উঁকি দিয়ে দেখলেন। কান্তি মোটেই বাড়িয়ে বলেনি। তালগোল পাকানো নেটটা যেন ধুলোর ঢিপি। তিনি ঝুঁকে হাত বাড়িয়ে নেটের খানিকটা আঁকড়ে টেনে বার করলেন। সেই সঙ্গে বেরিয়ে এলো তাঁত ছেঁড়া একটা র্যাকেট, যার হাতলে মুঠো করে ধরার জায়গার কাঠটা ফাটা। এটাও বোধহয় ক্লাবেরই সম্পত্তি। নেটটাকে ঘর থেকে টানতে টানতে বাইরের লনে এনে ফেললেন। হা হা করে কান্তি ছুটে এলো। আপনি কেন, আমাকে বললেই তো পারতেন। কান্তি, তুমি একদিকে দড়ি ধরে দাঁড়িয়ে থাকো, আমি আর একদিক ধরে টেনে নিয়ে গিয়ে এটা খুলব। পুরো নেটটা খুলে তপতি হতবাক। অন্তত 7-8 জায়গার জালের সুতো ছিঁড়ে গর্ত হয়ে রয়েছে। সুতো কিনে ছেঁড়া গর্ত মেরামত করতে হলে যারা জাল বোনে তাদের কাউকে ডাকতে হবে, তার মানে খরচ। কিন্তু তার আগে নেটটাকে না ধুলে হাতই দেওয়া যাবে না। মহাদেবপুরে পানীয় জল সরবরাহ হয় উঁচু ট্যাঙ্ক থেকে, 24 ঘন্টায় জল পাওয়া যায়। নেটটাকে তারা দুজন জলের কলের নিচে টেনে এনে কল খুলে দিলেন। এইভাবে থাকুক ঘণ্টাখানেক, ঝুলকালিটা অন্তত বেরিয়ে যাক। ইতিমধ্যে ঘাস কাটার লোক এসে গেছে, বৃদ্ধ এক চাষি। তপতি টেনিস কোর্টটা দেখিয়ে তাকে বললেন, এই যে জমিটা, এরই ঘাস মুড়োতে হবে, কত নেবে? চোখ মুখ কুচকে জমিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে
সে বলল, 5 টাকা দিতে হবে। 5? তপতি যতটা বিস্মিত হওয়া দেখানো সম্ভব দেখালেন। পারবো না, ঘন্টা দুয়েকের কাজ, আর বলছো কিনা 5 টাকা। ঘন্টা দুয়েকের কাজ নয় মা, খাটুনি আছে, 4.5 টাকা হলে করব। শেষ পর্যন্ত রফা হলো 4.5 টাকায়। তপতি কিছু পয়সা তো বাঁচালেন। ঘাস কেটে দূরে নিয়ে গিয়ে ফেলার জন্য ঝুড়ি নেই। কান্তি রান্নাঘরের একটা বালতি এনে দিল। রান্না করে তার নিজের খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হয়। কান্তি সেই দিকে মন দিল। এর মধ্যেই ক্লাবের ক্যান্টিনের রাঁধুনিও এসে গেছে। সেও তার কাজ শুরু করে দিয়েছে। কল থেকে তোড়ে নেটের ওপর জল পড়ছে। তপতি শাড়িটা একটু তুলে নেটের ওপর দাঁড়িয়ে লেফট রাইট শুরু করলেন। গল গল করে কালো জল বেরোতে লাগলো। মিনিট 10 পর তিনি হাঁফিয়ে উঠে থামলেন। এরপর নেটটাকে টেনে আনলেন ক্লাব লনের ওপর, ছড়িয়ে দিলেন শুকোবার জন্য। মাথায় গামছা জড়িয়ে খালি গায়ে বৃদ্ধ উবু হয়ে বসে ঘাস নিড়িয়ে চলেছে। কাটা ঘাস বালতিতে রেখে কিছুক্ষণ পর পর বালতিটা খালি করে আসছে দূরে গিয়ে। ছাতা মাথায় তপতি কোটের ধারে একটা চেয়ারে বসে। কান্তি 1 কাপ চা নিয়ে এলো। এভাবে কতক্ষণ বসে থাকবেন মেম সাহেব? বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবেন না? করব, ঘাস কাটাটা শেষ হোক আগে। না দেখলে তো যা তা করে কাটবে। আর শোনো, নেটটা শুকিয়ে গেলে ভাঁজ করে পাকিয়ে তুলে রেখো। জালের মোটা সুতো কিনে এনে বুনে নেব। আপনি বুনবেন? গঙ্গার ধারে কঘর জেলে থাকে, ওদের বললে তো হয়। লোক দিয়ে করাতে গেলে তো পয়সা লাগবে। কি আর এমন শক্ত কাজ? আর মাঠের ইট পাথর কাকড় বাছার জন্য 2টো লোক চাই, জোগাড় করতে পারবে? সে আর এমন শক্ত কি, আমি এই বুড়োকেই বলে দিচ্ছি। কান্তি কথাগুলো বলে ঘাস কাটা বৃদ্ধের কাছে গেল। 2-4টে কথা বলে ফিরে এসে জানালো, বুড়ো বলল ও নিজেই করবে, নাতনিকে সঙ্গে আনবে, মাটি চেঁচে দেবে, গর্তে মাটি ফেলবে, 10 টাকা নেবে। 10? তপতি হতাশ হলেন। এইটুকু কাজ, কোনো খাটুনি নেই, আর বলে কিনা 10 টাকা? দরকার নেই আমার। দুপুর 2টোর সময় ঘাস কাটা শেষ হলো। তপতি কোটে ঘুরে ঘুরে দেখলেন, প্রায় 1 ফুট লম্বা ঘাস 4 ইঞ্চিতে নামিয়ে দিয়েছে। এরপর মোয়ার চালিয়ে আরও ছাটা হবে। কি, এখানে ঘাস তো একদমই কাটুনি। তপতি দাঁড়িয়ে পড়ে আঙুল দেখালেন। কাটবো কি মা? ওখানটায় তো মাটি উঁচু হয়ে রয়েছে। জমি সমান করতে গেলে তো আপনাকে মাটি তুলতেই হবে, সেই সঙ্গে ঘাসও। কথাটা সত্যি, মাটি তোলার মতো মাটি ফেলতেও হবে, তারপর সমান করা। সমান করতে তো জল ঢেলে মাটি নরম করে রোলার চালাতে হবে। কিন্তু রোলার কোথায় পাবেন? মা, আমার মজুরিটা দিয়ে দেন। বৃদ্ধ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, জমিতে ঢেলা বাছাইয়ের কাজ করাবেন তো কাল আসবো। 10 টাকা দিতে পারবো না। মা, ঘাস কাটা থেকেও এ কাজে খাটুনি বেশি। দেখছেন তো রোদ্দুর কেমন, 2 দিন তো লাগবেই। রোদে পোড়া বৃদ্ধের মুখ আর সারা দেহ দেখে তপতির মায়া হলো। তিনি বললেন, ঠিক আছে, কাল সকাল সকাল এসো। এবার তপতির হুঁশ হলো এখন তাকে বাড়ি যেতে হবে। বৃদ্ধকে টাকা দিয়ে কান্তিকে নেটটা গুটিয়ে তুলে রাখতে বলে বাড়ির দিকে দ্রুত হাঁটতে শুরু করলেন। 50 গজ হেঁটেই থমকে দাঁড়িয়ে ফিরে এলেন। কান্তি, ওই যে ভাঙা র্যাকেটটা দেখলাম, ওটা এনে দাও তো, দেখি সারানো যায় কিনা। র্যাকেটটা নিয়ে
ছাতা মাথায় বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তপতির মনে হলো এইমাত্র যেন টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা জিতে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। এরপর আছে তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড। এতক্ষণে তপতি অনুভব করলেন তার ভীষণ খিদে পেয়েছে। সন্ধ্যায় তপতি আজকের অভিজ্ঞতা তন্ময়কে জানিয়ে বললেন, এখন দরকার জালের জন্য মোটা সুতো আর জমিটাকে সমান করা। এখানকার বাজারে সুতোটা যদি না পাওয়া যায় তাহলে কলকাতা থেকে তোমায় কিন্তু আনিয়ে দিতে হবে, সেই সঙ্গে দুটো টেনিস বলো। আর জমি লেভেল করার জন্য তোমাদের একটা রোলার যদি পাঠিয়ে দাও। দেব, কাল চিনুকে নিয়ে কলকাতা যাব। তোমার যা যা দরকার তার একটা লিস্ট করে ফেলো। যে র্যাকেটটা এনেছো তাতে তাঁত বাঁধাতে কোন দোকানে যেতে হবে সেটাই তো জানি না। তন্ময়ের হঠাৎই এই সময় মনে পড়ে গেল একটা কথা। আচ্ছা, তোমার একটা র্যাকেট মনে হচ্ছে যেন আলমারিতে তোলা আছে দেখেছি। তপতিকে সচকিত দেখালো। তিনি ভুলেই গেছিলেন ওটার কথা। বিয়ের 2 বছর পর একবার বাপের বাড়ি থেকে ফেরার সময় তার দাদা র্যাকেটটা হাতে দিয়ে বলেছিলেন, মিছিমিছি এটা এখানে পড়ে আছে, তুই বরং সঙ্গে নিয়ে যা, যদি খেলার সুযোগ টুযোগ পাস তো দরকারে লাগবে। র্যাকেটটা আলমারির ওপর তাকে জামা কাপড়ের তলায় সেই যে ঢুকেছে, গত 8 বছরে একবারও আর বেরোয়নি। তপতি আলমারি খুলে জামা কাপড়ের স্তূপের তলা থেকে র্যাকেটটা বার করলেন। 8 বছর আগের অবস্থাতেই রয়েছে। র্যাকেটের গায়ে সোনালি অক্ষরে ডানলপ লেখাটা নতুনের মতোই ঝকঝকে। মুঠোয় ধরতেই অদ্ভুত একটা শিহরণ তিনি বোধ করলেন। 13 বছর আগে পা ভাঙার পর আর খেলেননি। বাঁ হাতের তালুতে র্যাকেটের মাঝখানের তার দিয়ে 3-4 বার আঘাত করলেন, পুরনো অভ্যেস বসে। এভাবে ঘা দিলে টান টান করে বাঁধা তাতে পিং করে আওয়াজ ওঠে। আওয়াজটা শুনতে তার ভালো লাগতো, কিন্তু এখন আওয়াজের বদলে 3-4টে তাঁত ছিঁড়ে গেল। তিনি অপ্রতিভ হয়ে স্বামীর দিকে তাকালেন। ছিঁড়ে তো যাবেই, গরু কি মোষের নাড়ি ভুড়ি দিয়ে তৈরি তাঁত এত বছর পরও কি পচবে না? ভালোই হলো, দুটো র্যাকেটই নিয়ে যাব, কিন্তু কোথায় এসব বাঁধায় তা তো জানি না। তপতি কয়েক সেকেন্ড ভেবে বললেন, এই ব্যাপারে সেরা লোক রাজেন ঠাকুরপো। টেনিস খেলেছে, এখনো অভ্যেসটা ছাড়েনি, নিশ্চয়ই ও জানে কোথায় তাঁত বাঁধানো হয়। তন্ময় ঘড়ি দেখে বললেন, এখনই চলো। দুজনের হাতে দুটো র্যাকেট, একটায় তাঁত নেই। রাজেন তো অবাক। কি ব্যাপার দাদা, খেলতে যাচ্ছেন কোথাও? এই র্যাকেট নিয়ে খেলতে যাওয়া ঠাট্টা হচ্ছে? তন্ময় চেয়ারে বসলেন। তোমার বৌদি তো টেনিস কোর্ট করার কাজ শুরু করে দিয়েছে। আজ ঘাস ছাটিয়েছে, নেটটা বার করে দেখে তাতে বড় বড় ছিদ্র। হাতি না হোক বেড়াল গলে যেতে পারে। সেটা সারাবার জন্য সুতো আনার হুকুম হয়েছে। উনি নিজে বসে বসে ছিদ্র বন্ধ করবেন, তারপর ইট পাথর বাছাই। পয়সা বাঁচাতে সেটাও বোধহয় উনি নিজে করবেন। জমি লেভেলিং করার জন্য রোলার টানানোর অর্ডারও হয়েছে। উরে বাস! রাজেন চেয়ারের ওপর উবু হয়ে বসল। করেছেন কি? আপনি তো দেখছি যা ভাবেন তাই করেন। তা করতেই হয়, এখানে এত শিক্ষিত লোক, সবাই ভালো চাকরিও করেন, কিন্তু নিজেদের সন্তানদের জন্য ঠিকভাবে চিন্তা করেন না। আমার সন্দেহ হয় ছেলে মেয়েদের যথার্থই ওরা ভালোবাসেন কিনা, কিন্তু আমার সন্তানদের আমি ভালোবাসি, অন্যদেরও। বলে তপতি
তার চাঁদা তোলার অভিজ্ঞতার কথা রাজেনকে বললেন। কিন্তু শুধু চাঁদা দিলেই তো টেনিস খেলা যায় না বৌদি, নিজের র্যাকেটও থাকা দরকার। বাচ্চার বাবারা কি সেটা কিনে দেবে? তবে দিক বা না দিক, আমি 2টো র্যাকেট ডোনেট করব। ওদের জন্য দরকার হালকা ছোট মাপের র্যাকেট। তাহলে আমাদের এই দুটোরও ব্যবস্থা করে দাও রাজেন। রাজেন ক্লাবের র্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, এটার যা অবস্থা, উনুনে দেওয়া ছাড়া আর কিছু করার নেই। তারপর দ্বিতীয় র্যাকেটটা তুলে, ওরে বাবা, এটা তো দেখছি ডানলপ, পেলেন কোথায়? তোমার বৌদির একসময় খেলতো, এলাহাবাদ ইউনিভার্সিটি চ্যাম্পিয়নও হয়েছিল। রাজেনের বিস্ফারিত চোখ দুটি তপতিকে লজ্জায় ফেলে দিল। পা নামিয়ে বসে রাজেন সিরিয়াস গলায় বলল, এবার বুঝলাম কেন আপনি টেনিস চালু করার জন্য উঠে পড়ে লেগেছেন। নিজে খেলাধুলো না করলে কেউ খেলার মর্ম বোঝে না। কথা দিচ্ছি, সাধ্যে যতটা কুলোয় আপনাকে আমি সাহায্য করব। তাহলে কোর্টটা যাতে ভালোভাবে তৈরি করা যায় সে ব্যাপারে পরামর্শ দিন। তপতি সাগ্রহে বললেন, বৌদি, এখানে খেলবে সেই সব বাচ্চা যারা জীবনে কখনো র্যাকেট ধরেনি। ওদের জন্য উইম্বেলডনের কি সাউথ ক্লাবের মতো সারফেস এখনই দরকার নেই। বলটাকে নেটের এপার ওপার করাটাই আগে শিখুক, র্যাকেটের সঙ্গে বলের সম্পর্কটা আগে করে তুলুক, তারপর গ্রাউন্ড স্ট্রোক শিখবে। নেটে বড় বড় ছেদা থাকলেও কিছু আসে যায় না। আপনি মাঠটাকে সমান করে দিন, তারপর আমি মাপঝোঁক করে চুনের দাগ কেটে দেব। সাউথ ক্লাবে পুরনো বল পাওয়া যাবে, এনে দেব। আপনার প্রধান যেটা দরকার সেটা হলো খেলার লোক। খেলার জন্য 2জনের প্রতিশ্রুতি পেয়েছেন। আর আপনার বড় ছেলে, মোট 3জন। 4জন। আমার ছোট ছেলের কথাটা ঠাকুরপো ভুলে যাচ্ছেন। আসলে সবাই চিনুকে ভুলে যায় ওর রুগ্ন দুর্বল শরীরের জন্য। শরীরটা তৈরি করানোর জন্য ওকে খেলায় আনব। তপতির স্বরে ফুটে উঠল প্রত্যয় আর জেদ। একবার যখন ঠিক করে নিয়েছি কি করতে চাই, তখন যত পরিশ্রমী হোক, যত অর্থ কষ্টই হোক, কাজটা আমরা করবই। তপতি কথাটা বলে তন্ময়ের দিকে তাকালেন। সায় জানিয়ে তন্ময় মাথা নাড়লেন। রাজেন অস্ফুটে বলল, অদ্ভুত আপনারা। সকালে তপতি মিনুকে পৌঁছে দিয়ে হেডমিস্ট্রেস জয়ন্তী বসুর সঙ্গে দেখা করলেন। চিন্ময় তো ক্লাস করতে পারছে না, পড়াশোনায় পিছিয়ে পড়ছে। আমি অবশ্য রোজ সন্ধ্যায় ওকে নিয়ে পড়াতে বসি। তাহলেও যেভাবে লেসনগুলো স্কুলে করানো হচ্ছে সেটা ফলো করা দরকার। বাড়িতে আমার পড়ানো আর স্কুলের পড়ানো একই হওয়া উচিত। তাই বলছিলাম কি, আমি যদি ক্লাসে বসে নোট নিই তাহলে কি আপনার আপত্তি হবে? আপত্তি না থাকলে যদি অনুমতি দেন। তপতি আবেদন জানালেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপত্তি কেন হবে? তবে ক্লাস 1-এ এমন কিছু পড়া হয় না যে আপনাকে নোট নিতে হবে। যাই হোক, আপনি চলুন, এখন মিসেস বসাক ইংলিশ ক্লাস নিচ্ছেন। আপনাকে ক্লাসে বসিয়ে দিয়ে আসি। জয়ন্তী বসু চেয়ার ছেড়ে উঠলেন। চিন্ময় এখন আছে কেমন? ভালোই। আজ ডাক্তার ওর এক্স-রে দেখে জানাবেন সেরে উঠেছে কিনা। কমপ্লিটলি সেরে উঠলে ডাক্তারের সার্টিফিকেট দিয়ে ওকে স্কুলে পাঠাবেন। বুঝলেন তো, অনেক গার্ডিয়ান আবার খুব খুঁতখুঁতে হন। মিসেস বসু মল্লিক, আপনার বড় ছেলেটি কিন্তু দারুণ অ্যাথলিট, পড়াশোনাতেও তেমনই ভালো। বলা ছাড়া তপতি আর কোনো উত্তর দেননি। খুঁতখুঁতে শব্দটিকে তিনি প্রসন্ন মনে নিতে পারেননি। সংক্রামক বিপজ্জনক রোগ কি শুধু তার ছেলেরই হলো? কত তো ছেলে মেয়ে রোগ জীবাণু শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে,
সবাইকে যদি পরীক্ষা করা যেত। পরপর দুটি ক্লাসে পেছনের বেঞ্চে বসে তিনি পড়া বুঝে নিলেন। তার মনে হলো বাড়িতে তিনি চিনুকে যা পড়ান তার থেকে স্কুলের পড়া অনেক পিছিয়ে রয়েছে। এখানে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে পড়ায়, তাই গতিটা প্রথম দিকে মন্থরই হয়। এটা তপতি জানেন। এখন তার মনে হচ্ছে চিনুকে তিনি একটু বেশি এগিয়ে দিয়েছেন। এটা ভালো না মন্দ হচ্ছে তিনি বুঝে উঠতে পারলেন না। ক্লাবের কাছাকাছি এসে দেখলেন সেই বুড়ো আর একটা বছর 10 মেয়ে কোর্টের এক প্রান্তে উবু হয়ে বসে, তাদের সামনে বালতিটা। কান্তি জানালো ঘণ্টাখানেক হলো ওরা এসে কাজ শুরু করেছে। তপতি কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের দেখলেন। দুজনে ইট পাথর বাছাই করে জড়ো করছে নিজেদের পাশে। পরে মেয়েটি 2 হাতে সেগুলো তুলে বালতিতে ফেলছে। বালতি ভরে গেলে বুড়ো ফেলে দিয়ে আসছে কোর্টের অন্তত 30 হাত দূরে। তপতির মনে হলো চুপচাপ দাঁড়িয়ে বা বসে থাকার চেয়ে যদি তিনি নিজেও হাত লাগান তাহলে কাজগুলো এগিয়ে থাকবে, সময়ও বাঁচবে। কি কাজ করা যায়? সুতো থাকলে জালটার ফুটোগুলো বোনার কাজ করতে পারতেন। রাজেন ঠাকুরপো অবশ্য বলেছেন ফুটোগুলো এখন তেমন অসুবিধে করবে না। কোটটার মাঝে উঁচু একটা বাধা তুলে দুভাগ করা, আপাতত এটাই হবে নেটের কাজ। বাচ্চারা এখন প্রচণ্ড জোরে বল হিট করবে না। লন মোয়ারটা যদি মেরামত করে দিয়ে যেত তাহলে সেটা দিয়ে ঘাস ছাটার কাজ শুরু করে দিতে পারতেন, কিন্তু মোয়ারটা এখনো ফেরত আসেনি। কান্তি থলি হাতে কোথায় যেন বেরোচ্ছিল। তপতিকে দেখে বলল, মেম সাহেব, কোদালের বাঁশটা খুঁজে পেয়েছি, দোকানে যাচ্ছি, এসে লাগিয়ে দেব। তপতির নজরে পড়ল কোঠের অসমান জায়গাগুলো। কোদাল দিয়ে তো সমান করে ফেলার কাজটা করা যায়, যেমন ভাবা তেমনই শুরু করে দেওয়া। ভেতরে গিয়ে কোদালটায় বাঁশের হাতল লাগাবার চেষ্টা শুরু করলেন। বাঁশটা একটু সরু, কোদালে লাগালে ঢল ঢল করছে। একটা কাঠের গোজ দিলে টাইট হবে। তিনি রান্নার জায়গা থেকে চেলা কাঠের একটা টুকরো সংগ্রহ করে এনে সেটা কোদালে কুচলেন হাতলের সঙ্গে। একটা আদলা ইট দিয়ে ঘা মেরে মেরে কাঠটাকে বসালেন। হাতল ধরে কোদালটা নাড়িয়ে পরীক্ষা করলেন টাইট হয়ে বসেছে কিনা। মনে হলো এবার ব্যবহার করা যাবে। তার মুখে সাফল্যের হাসি ফুটল। কোর্টের যে জায়গাটা বেশি উঁচু তপতি সেটাকেই প্রথম লক্ষ্যবস্তু করলেন। ঘাসের নিচে কয়েকটা ইটের মাথা জেগে রয়েছে, মাটির নিচে ইটের অনেকটা গাঁথা। তপতি একটু ঝুঁকে কোদালটা খানিকটা তুলে মাটিতে ঘা দিতেই ঠক আওয়াজ হলো। শক্ত করে আঁচলটা কোমরে জড়িয়ে ঠোঁট চেপে মনে মনে বললেন, দেখাচ্ছি মজা, সব কটাকে তুলব। প্রথমে তিনি কোদাল দিয়ে ঘাস চেঁচে জমির অনেকটা পরিষ্কার করলেন। গোটা 5 ইট ভাঙা ভাঁড় মাটিতে গাঁথা। তপতি আর চোখে দেখলেন কাজ ফেলে বুড়ো আর নাতনি তার দিকে তাকিয়ে অবাক চোখে। দেখবেই তো, ওদের ধারণা এইসব মেহনতের কাজ শুধু ওরাই পারে। করে দেখিয়ে দিচ্ছি। মনে মনে কথাগুলো বলে কোদালটা মাথার ওপর তুলে বড় একটা ইটের মাথা লক্ষ্য করে সজোরে কোদাল নামালেন। কোদালের ধারালো দিকটা শক্ত ইটের ওপর পড়ে ছিটকে এসে তপতির বাঁ পায়ের গোছের কাছে আঘাত করল জোরে। হাত থেকে কোদালটা পড়ে গেল। তপতি কয়েক সেকেন্ড বিমূঢ় হয়ে রইলেন। ধীরে ধীরে শাড়ির প্রান্ত খানিকটা তুলে পায়ের দিকে তাকিয়েই তার মাথা ঘুরে গেল। প্রায় 5 ইঞ্চি লম্বা হয়ে পায়ের মাংস চেরা, আর তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে সাদা হাড়।
মাথাটা ঝাঁকিয়ে নিয়ে বিমূঢ় ভাবটা কাটিয়ে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোলেন ক্লাব ঘরের দিকে। বৃদ্ধ আর নাতনি তার পায়ের দিকে তাকিয়েই ছুটে এলো। হাসপাতাল যাব, তার আগে এটা ভালো করে বাঁধতে হবে। দেখছো কি, রক্ত পড়ছে। হাসপাতাল তো অনেকটা রাস্তা, যাবেন কি করে মা? বৃদ্ধ বিশাল সমস্যার সামনে পড়ে গেল। এটা বাঁধার কাপড়ই বা এখানে কোথায় পাবো? দাদু, একটা গামছা শুকোচ্ছে। না না না, তপতি আঁতকে উঠলেন। আমার শাড়ির আঁচলটা থেকে বরং ছিঁড়ে বেঁধে নিচ্ছি। বৃদ্ধ নাতনিকে বললেন, খানিকটা ঘাস চিবিয়ে জায়গাটায় চেপে ধর। নাতনি ছুটে গিয়ে এক মুঠো ঘাস ছিঁড়ে মুখে পড়ল। তপতি বারণ করতে গিয়েও করলেন না। তিনি শুনেছেন এই সব টোটকা চিকিৎসা খুব কাজ দেয়। মেয়েটি চিবোনো ঘাস তার থ্যাতলানো কাটা জায়গায় চেপে বসিয়ে দিল। তপতি শাড়িটা ছিঁড়লেন। এই সময় দূরে দেখা গেল একটি ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। হ্যান্ডেলে ঝুলছে স্কুল ব্যাগ। খুকি দৌড়ে গিয়ে চেঁচিয়ে ডাকতো ছেলেটাকে। বৃদ্ধের নাতনি চিৎকার করতে করতে ছুটল, এই সাইকেল, এই সাইকেল! ছেলেটি সাইকেল থেকে নেমে পড়ল। সেই সময় বৃদ্ধ তপতিকে বোঝাচ্ছিলেন, মা, যার কাজ তার সাজে, অন্য লোকে লাঠি বাজে। আপনি কেন মিছিমিছি কোদাল ধরতে গেলেন? আমাদের পয়সা দিতে তো আপনাদের কষ্ট লাগে। দর কষাকষি করে পয়সা কমান। আমাকে বললে তো পারতেন, আমি করে দিতুম। তাহলে এই কাণ্ডটা ঘটতো না। তাহলে তো আবার টাকা চাইতে। কাপড়ের পটি পায়ে জড়াতে জড়াতে তপতি বললেন, তা তো চাই তুমি। আমার পুঁজি 30 টাকা আর আমার চাঁদা 10 টাকা, মোট 40 টাকা। তপতির কথার মধ্যে ছেলেটি এসে পড়ল। কি হয়েছে আপনার? মেয়েটি বলল, পা নাকি 2 আধখানা হয়ে গেছে। কিশোর ছেলেটির চোখে মুখে উৎকণ্ঠা। হতে পারতো বাবা, কপাল জোরে বেঁচে গেছি। আমাকে এখনই হাসপাতাল যেতে হবে। পটিতে একটা গিট দিলেন তপতি। তুমি কি মহাদেব হাই স্কুলে পড়ো? হ্যাঁ, ক্লাস 10-এ। আপনি আবার সাইকেলের পেছনে বসবেন, তাহলে আমি সাইকেলটা ধরে হাঁটতে হাঁটতে নিয়ে যেতুম। মাসিমা, আপনাকে আমি স্কুলের স্পোর্টসে রেখেছি। আপনার ছেলে তো অনেক প্রাইজ পেল, 7টা, তাই না? হ্যাঁ, মৃন্ময় ক্লাস 3-তে পড়ে। যন্ত্রণা হচ্ছে, তারই মধ্যে তিনি আরাম পেলেন, অনেক প্রাইজ পেল শুনে। পড়ায় ফার্স্ট হলে মেনু কি এমন বিখ্যাত হতো? তপতিকে সাইকেলের পেছনের ক্যারিয়ারে উঠে বসতে সাহায্য করল ছেলেটি এবং বৃদ্ধ। দুজনে সাইকেলের দুদিকের হ্যান্ডেল ধরে সন্তর্পণে হাঁটতে শুরু করল। মিনিট 5 পরই থলি হাতে কান্তিকে দেখা গেল বাজার থেকে ফিরতে। চোখ কপালে তুলে ঘটনার কথা শুনে কান্তি বৃদ্ধকে বলল, তোমাকে আর হাসপাতাল যেতে হবে না, আমি সাইকেল ধরছি। থলিটা নিয়ে যাও আর গিয়ে কাজে লেগে পড়ো। সাইকেল এবার ধরল ছেলেটি আর কান্তি। কয়েক গজ এগোবার পর তপতি ব্যস্ত হয়ে বললেন, থামো থামো কান্তি, বুড়োকে জিজ্ঞেস করে এসো তো, কোটা সমান করে দিতে কত টাকা নেবে। কান্তি ছুটে গিয়ে বৃদ্ধকে ধরল এবং সঙ্গে সঙ্গে ফিরে এলো। মেমসাব বলল 5 টাকা, দরাদরি চলবে না। 5 টাকা? বুড়োটা আমাকে মেরে ফেলবে কান্তি, ফতুর করে দেবে। 4 টাকায় হয় না? মনে তো হলো 1 পয়সাও কমাবে না। বলল মায়ের পা কেটেছে বলে 5 টাকা, নয়তো 6 টাকা চাইতো। কিন্তু টাকাটা তো আমার নিজের নয়, চাঁদার টাকা, 5 জনের টাকা। আমার তো অধিকার নেই 9-6 করে খরচ করার। তপতি করুণ মুখে বললেন, মেমসাব, আপনার কি অত মাথা ব্যথা খরচ বাঁচাবার? আমি বলে আসছি বুড়োকে 5 টাকাই পাবে। কথাটা বলেই কান্তি উত্তরের অপেক্ষা না করে বৃদ্ধকে ধরার জন্য দৌড়ল। ওরা যখন হাসপাতালে পৌঁছেছে, তন্ময়
তখন চিনুকে এক্স-রে করিয়ে বেরোচ্ছেন। দ্রুত এমার্জেন্সিতে ভর্তি হলেন তপতি। তার পায়ে 18টা সেলাই হলো এবং পর্যবেক্ষণের জন্য রাখা হলো একটি কেবিনে। অতি অবশ্যই আজ চিনুকে নিয়ে কলকাতায় যাবে। তন্ময়কে এই নির্দেশ দিয়ে চোখ বন্ধ করে তপতি ঘোষণা করলেন, না গেলে আমি মরে যাব। উতলা হচ্ছ কেন? আমি অপূর্বর কাছে আজই যাব। উদ্বিগ্ন তন্ময় নিশ্চিন্ত করার চেষ্টা করলেন তপতিকে। সুতো আনবে, লনমোয়ারটা আজ এসে পৌঁছয়নি, কালই যাতে আসে একটু দেখো। মিনুকে যদি পারো স্কুলে পৌঁছে দিও আর বাড়ি এনো গাড়ি করেই। এটা ব্যতিক্রম বলে ধরতে হবে। যে বুড়োটা কাজ করছে তাকে টাকা দেওয়া হয়নি। 10টা টাকা এক্ষুনি কান্তির হাতে দিয়ে এসো। বেচারা গরিব মানুষ। আমি দিন কয়েক বোধহয় হাঁটাচলা করতে পারবো না। আজই আমি বাড়ি যাব। ডাক্তার রাজি হলেন না। আঘাতটা মোটেই হালকা ধরনের নয়। অন্তত 3 দিন তপতিকে পর্যবেক্ষণে থাকতেই হবে। তন্ময়ও ডাক্তারের সঙ্গে একমত। গম্ভীর স্বরে স্ত্রীকে তিনি শুধু বললেন, ডাক্তারবাবুর কথার উপর আর একটা কথাও নয়। কথাটা শেষ করেই তিনি কেবিন থেকে গট গট করে বেরিয়ে গেলেন। তন্ময় কেবিনে আবার ঢুকলেন রাত 8টা নাগাদ। সঙ্গে 2 ছেলে, চোখ মুখ উদ্ভাসিত, হাতে এক্স-রে প্লেটের খাম। কলকাতা থেকে গাড়ি চালিয়ে সোজা হাসপাতালে এসেছেন। চিনু কিওট, চিনু সেরে গেছে। তন্ময় 2 হাত তুলে ছাকালেন। ধর্মর করে তপতি খাটে উঠে বসলেন এবং ফ্যাল ফ্যাল করে চিনুর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখ জলে ভরে উঠল। লাজুক মুখে চিনু মার দিকে এগিয়ে গেল। 2 হাতে ছেলেকে বুকে চেপে চুম্বনে চুম্বনে মুখ ভরিয়ে দিয়ে তপতি বললেন, আমাদের একটা দুশ্চিন্তা দূর হলো। এবার টেনিস খেলাটা শুরু করতে পারলেই হয়। 2 হাত কপালে ঠেকিয়ে তিনি ভগবানকে প্রণাম জানালেন। গলা খাকারি দিয়ে তন্ময় বললেন, এখনো কিন্তু চিনু কমপ্লিটলি সেরে ওঠেনি। লাঙের ওপর স্পটটা প্রায় মিলিয়ে এসেছে। সেরে উঠেছেই বলা যায়। তবে ওষুধপত্র আরো 3 মাস চালিয়ে যেতে বলল অপূর্ব। 3টে মাস তো দেখতে দেখতে কেটে যাবে। তপতি চিনুর মাথায় হাত বুলোতে লাগলেন। কিন্তু 3টে মাস তপতির পক্ষে দেখতে দেখতে কাটল না। তার ক্ষতটা 3 দিনের মধ্যেই বিশ্রী দিকে মোড় নিল। পায়ের মাংস, হাড়, স্নায়ু, শিরা সব মিলিয়ে জখমের জের মারাত্মক হয়ে উঠল। ইঞ্জেকশনে ঝাঁঝরা হলেন। মুঠো মুঠো ওষুধের ট্যাবলেট গিলতে হলো এবং বাড়ি ফিরলেন 5 সপ্তাহ পর। তার উঠে দাঁড়াতে সময় লাগলো আরও 2 সপ্তাহ। ততদিন সংসার চালিয়েছে বেলা, আর 2 ছেলেকে 2 হাতে আগলে রেখেছিলেন তন্ময়। এই সময় প্রায় প্রতিদিনই রাজেন এসে দেখা করে যেত তপতির সঙ্গে। কোট তৈরি করার দায়িত্ব রাজেন নিজের ঘাড়ে তুলে নিয়ে এতদিনে প্রায় শেষ করে এনেছে। তাকে সহযোগিতা করেছে কান্তি। বুড়ো আর তার নাতনি ইট পাথর কাকড় বেছে জমি সমান করে দেয় মাটি ফেলে। লন মোয়ার চালিয়ে কান্তি ঘাস ছেটে 1 ইঞ্চি করে দিয়েছে। বহু জায়গায় জমিতে টাক দেখা যায়। সেই সব জায়গায় নতুন করে ঘাস লাগানো হয়েছে। কোট মেপে দড়ি বেঁধে সেই দড়ি বরাবর চুন গোলা দিয়ে লাইনগুলো টানার কাজও শেষ। নেটের ফুটোগুলো কান্তি লোক ধরে এনে সারিয়ে ফেলেছে। নিয়মিত জল দিয়ে জমি ভেজানো হয়। ক্লাবে যারাই আসে তকতকে সবুজ ঘাসে ঢাকা কোটটার দিকে প্রশংসা ভরা চোখে তাকায়। কবে খেলা শুরু হবে রাজেন? তন্ময় একদিন জানতে চাইলেন। বৌদি সেরে উঠলে,
উনি প্রথম সার্ভিস করে এই কোর্ট ওপেন করবেন। তার আগে এখানে কোনো খেলা হতে পারে না। অনিরুদ্ধ আর গৌতম, যাদের বাবা চাঁদা দিয়েছেন, তারা প্রায়ই উকি দিয়ে দেখে যায় তাদের তপতি কাকিমাকে। খেলার জন্য তারা অধৈর্য হয়ে পড়েছে। তপতির র্যাকেটে তাত বাঁধিয়ে দিয়ে গেছেন রাজেন, সেই সঙ্গে ছোট দুটি নতুন র্যাকেট আর কয়েকটা পুরনো বল। তপতি সব কিছুই শোনেন বিছানা থেকে, এমনকি বিকেলে খাওয়ার ঘরের দেওয়ালে লাগা টেনিস বলের শব্দ আর সেই সঙ্গে বেলার শাসানি। জিনিসপত্র ভাঙলে কিন্তু দুজনের ব্যাট বল উনুনে দিয়ে দেবো। বেলামাসি, ব্যাট নয়, র্যাকেট। মিনুর গলা। ওই হলো। মিনু দাবা খেলতে আর চায় না। এখন স্কুল থেকে ফিরেই তার নতুন নেশার র্যাকেট আর বল। আলমারির কাজ ভাঙা আর দেওয়ালে বলের ছোপ ধরানোর পর এখন সে বাড়ির বাইরে গিয়ে দেওয়ালের সঙ্গে খেলে। চিনু স্কুলে যাচ্ছে না এখনো। তার কাজ বসে বসে দাদার খেলা দেখা। সে যথেষ্ট জোর দিয়ে মুঠোয় র্যাকেট ধরতে পারে না। কয়েকবার বল মারার জন্য চালালেই হাত ভার হয়ে যায়। মা, ফোরহ্যান্ড তো এইভাবে মারে। মিনু শোয়ার ঘরে একটা কাল্পনিক বলের দিকে র্যাকেট চালালো। হ্যাঁ, কে শেখালো? বালিশে ঠেস দিয়ে পা ছড়িয়ে বসে তপতি খাটের ওপর। মিনুর উৎসাহ তাকে তাজা করে তুলল। রাজেন কাকা দেখিয়ে দিয়েছে, সার্ভিস করা দেখবে মা। ঘরের মধ্যে সার্ভিস ফোরহ্যান্ড কিচ্ছু নয়, সব কিছু বাড়ির বাইরে। তুমি কবে সেরে উঠবে মা? তপতির বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি তাকে সেরে উঠতেই হবে। ডাক্তার বলেছেন দিন 7 মধ্যেই শোয়ার ঘর থেকে বসার ঘর পর্যন্ত হাঁটার অনুমতি দেবেন। অবশেষে তিনি এক বিকেলে হাঁটলেন, 2 ছেলের কাঁধে হাত রেখে। এক পা করে বসার ঘরে পৌঁছতেই হাততালি দিয়ে উঠল মিনু আর চিনু। 2 হাত তুলে তপতি মুঠো ঝাঁকালেন। পেরেছি। কথাটা 2 ছেলের মাথার মধ্যে ঢুকে গেল মায়ের 2 হাত তোলা ছবিটাকে সঙ্গে নিয়ে। কোর্টের উদ্বোধনের জন্য ঠিক হলো রবিবারের বিকেল। তন্ময়, রাজেন আর শুভা শনিবার সন্ধ্যায় ক্লাবে গিয়ে টেবিল ঘুরে ঘুরে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানালো। নোটিশ বোর্ডেও একটা বিজ্ঞপ্তি শুভা সেটে দিল। প্রত্যেকেই তারা আসবেন। প্রতিভা মজুমদার প্রশংসায় পঞ্চমুখ হলেন তপতি সম্পর্কে। দেখালো বটে তপতি, একা মেয়ে মানুষ সাহস করে শুরু করেছিল বলেই তো আজ ছেলে মেয়েদের জন্য একটা খেলার ব্যবস্থা হলো। তার উপর ভাবো কি ঝঞ্ঝাটটাই না পোহাতে হলো। প্রথমে ছোট ছেলেটা, তারপর নিচে পড়ল বিছানায়। অবশ্য রাজেন আর তন্ময় বাবু যে পরিশ্রম করে শেষ করলেন সেটাও বলতে হবে। আর একজন বললেন, কত খরচ হলো বলুন তো? ক্লাব থেকে একটা পয়সাও তো দেওয়া হয়নি। আচ্ছা, টেনিস তো খেলা হবে, কিন্তু খেলাটা তো শিখতে হবে, নাকি ছেলেমেয়েরা আপনা আপনি শিখে যাবে? তা বটে, মিসেস ঘোষাল তো মোক্ষম প্রশ্ন করেছেন। প্রতিভা ঝুঁকে বসলেন। খেলা শেখাতে তো মাস্টার লাগবে। মাস্টার নয়, কোচ লাগবে বলুন। শুধরে দিলেন চন্দ্রিমা দত্ত। ওই হলো। তা বাপু কোচ কোত্থেকে আসবে? তাকে তো পয়সা দিতে হবে। কেন, মিসেস বসু মল্লিককে নিজেই কোচিং করবেন? শুনেছি তো একসময় খেলতেন টেলতেন, অনেক কাপ মেডেলও পেয়েছেন। আরে রাখো তো তোমার কাপ মেডেল, অমন কাপ মেডেল অনেকের ঘরেই পাবে। প্রতিভা চাপা ধমক দিলেন। একটু কুড়িয়ে হাঁটে, সেটা কি লক্ষ্য করেছ? বিয়ের আগে একটা পা ভেঙেছিল,
এবার আর একটা পাও গেছে, ও শেখাবে খেলা। প্রতিবাদী কাল আসছেন তো? কাল তো রোববার, কখন লোকজন এসে পড়ে তার কি ঠিক আছে? যা বলেছেন, আমাকেও কাল দিদির বাড়ি যেতে হবে। মিসেস ঘোষাল হাঁফ ছেড়ে বাঁচলেন। পরদিন বিকেল 5টায় ভক্সহল থেকে ওরা নামলেন ক্লাবের সামনে। তন্ময়ের হাত ধরে তপতি গাড়ির বাইরে পা রেখেই টলে পড়েছিলেন। মিনু তাড়াতাড়ি মায়ের হাত চেপে ধরল। আমি ঠিক আছি মিনু, হাত ছেড়ে দে। রাজেন এগিয়ে এলো, সঙ্গে শুভা। কোর্টের ধারে একটা টেবিল, তাতে রাখা হয়েছে 2টো র্যাকেট আর 2টো বল। চেয়ারে বসে আছেন 6-7 জন। নেট খাটানো রয়েছে, চুনের দাগ দুপুরে টানা হয়েছে। শুভা হাত ধরে এনে তপতিকে টেবিলের পেছনে একটা চেয়ারে বসিয়ে পড়ল। বৌদি, আপনার র্যাকেট কই? গাড়িতে আছে। তপতি আজই প্রথম দেখলেন তার বহু কাঙ্ক্ষিত টেনিস কোর্টটিকে। তার মুখ প্রসন্নতায় ভরে উঠল। গৌতম অনিরুদ্ধর হাফ শার্ট, শর্টস, মোজা, কেডস মিনুর মতোই সাদা। ওদের বাবা ও মায়েরাও এসেছেন, কিন্তু কোর্টের ধারে কাছে কোনো লোক নেই, শুধু কান্তি ছাড়া। আজ আমাদের টেনিস কোর্টের উদ্বোধন হবে। রাজেন এবার টেবিলের ধারে দাঁড়িয়ে শটটা একটু উঁচু করে বলল, বক্তৃতা শোনাতে গেলে যত শ্রোতার দরকার হয় তত লোক এখানে নেই, সুতরাং বেশি কথা বলবো না। ছোটদের নিয়মিত খেলা দরকার, তারা খেলতে চায়। এই সত্যি কথাটা আমরা বড়রা বুঝতে চাই না, কিন্তু ছোটরা নিজেরা খেলার ব্যবস্থা করতে পারে না, পারার কথাও নয়। সংগঠন না থাকলে খেলা চায় না, আর এইটুকুটুকু ছেলে মেয়েদের পক্ষে একটা সংগঠন গড়ে তোলাও সম্ভব নয়। এটা গড়ে দেয় বড়রা। এখানে ছোটদের খেলাধুলোর কোনো ব্যবস্থা নেই। এই অভাবটা লক্ষ্য করেই শ্রীমতী তপতি বসু মল্লিক প্রথম উদ্যোগী হয়ে এগিয়ে আসেন, কাজ শুরুও করেন। কিন্তু একটা দুর্ঘটনায় তাকে শয্যাশায়ী হয়ে পড়তে হয়। তিনি যে কাজ শুরু করেছিলেন, অবশেষে আমরা তাকে সম্পূর্ণ করতে পেরেছি। আমি বিশেষ করে ধন্যবাদ দেব গৌতম আর অনিরুদ্ধর অভিভাবকদের। তারা তাদের ছেলেদের খেলার জন্য এখানে পাঠিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আর ধন্যবাদ জানাবো অফিসার্স ক্লাবের কর্মী কান্তি সাঁতরাকে। সে তদারক না করলে এই কোর্ট তৈরি হয়ে উঠতে পারত না। যাই হোক, বেশি কথা বলবো না বলেও বলে ফেললাম। এবার অনুরোধ করব, বৌদি, আপনি কোর্টে এসে প্রথম সার্ভিসটা করুন। তপতি চেয়ার থেকে উঠে দাঁড়াতেই কান্তি ছুটে এলো 7-8টা জবা ফুলে গড়া একটা স্তবক নিয়ে। মেম সাব, আপনার জন্য। স্তবকটা হাতে নিয়ে টেবিলে রাখলেন। গাড়ি থেকে তন্ময় তপতির ডানলপ র্যাকেটটা নিয়ে এসেছেন, সেটা স্ত্রীর হাতে ধরিয়ে দিলেন। ঠাকুরপো, সার্ভিস তো করব, রিসিভ করবে কে? কেন, আমি? র্যাকেট তো আমিও এনেছি। শুভা, দাও তো। বল হাতে তপতি দাঁড়ালেন বেস লাইনে। তার পায়ে নতুন কেডস, বাঁ পায়ের পাতা লাইনের বাইরে রেখে বাঁ হাতের মুঠোয় বলটা চেপে ধরে সামনে তাকালেন এবং তাকিয়েই ভয় পেয়ে গেলেন। তার মনে হচ্ছে নেটটা অনেক দূরে। জীবনে তিনি টেনিস কখনো খেলেননি। সার্ভ করে বলটাকে নেটের ওপারে তিনি কখনোই পাঠাতে পারবেন না। সবাই কত আগ্রহ আর কৌতূহল নিয়ে অপেক্ষা করছে, কিন্তু তাদের মুখগুলো ক্রমশ ঝাপসা হয়ে আসছে, পা কাঁপছে। খুব অন্যায় করতে চলেছেন বলে তার মনে হলো। এভাবে লোক হাসাতে কেন তিনি রাজি হলেন? মা! তপতি চমকে পেছনে তাকালেন। গুটি গুটি চিনু কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সে
তার রুগ্ন দুটি হাতের মুঠি তুলে ঝাঁকালো। মা, পেরেছি বলো। বাঁ হাত সামনে বাড়িয়ে তিনি বলটা শূন্যে ছুড়লেন। হাতটা আকাশমুখ সোজা হলো। বল থেকে চোখ সরালেন না। র্যাকেট ধরা ডান হাতটা পেছনে টানলেন। শির দ্বারা পিঠ পেছনে বাঁকল। তারপর সামনের দিকে একটা ধাক্কায় র্যাকেটটা আছড়ে পড়ল নেমে আসা বলের ওপর। সবাইকে অবাক করে বলটা নেটের মাথা ঘেঁষে ওপারে গিয়ে পড়ল। রাজেন বলটা রিটার্ন করার জন্য দুপা এগিয়ে এসে থমকে দাঁড়ালো। তপতি মুখ থুবড়ে পড়ে গেছেন পায়ে জোর না থাকায়। মা, পেরেছ, দেখো। হলো না, আবার মারো। দেখালাম তো, কতবার বলেছি র্যাকেটটা এইভাবে উঁচু করে কাঁধ পর্যন্ত তুলে পেছনে টানো, তারপর নিচের দিকে নামাও। তপতি একটা কাল্পনিক বল লক্ষ্য করে ধীর গতিতে ফোরহ্যান্ড মারলেন। নেটের ওধারে দুটি ছেলে গভীর মনোযোগে তাকে নকল করে র্যাকেট চালালো। অনিরুদ্ধ, তোমার চোখ বল থেকে কিন্তু সরে গেল। আর মিনু, ফোরহ্যান্ড মারার সময় বাঁ পায়ে ভর রেখে ফিনিশটা ঠিক হচ্ছে না। আচ্ছা, আবার আমি বল দিচ্ছি। তপতি বল মারলেন অনিরুদ্ধর ডান দিকে। বলটা তার 5 গজ আগে পড়ে উঠে এলো কাঁধের ওপর। অনিরুদ্ধ ফোরহ্যান্ড বলের নাগাল পেল না। মুভ, দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনিস খেলা যায় না। লক্ষ্য করো কোথায় বলটা পড়ছে, অনুমান করো কতটা লাফাবে, সেই মতো তুমিও এগিয়ে এসো। এক পা এগোলেই বলটা পেয়ে যেতে। আচ্ছা, আবার। গৌরবর্ণ 11 বছরের অনিরুদ্ধর মুখ লাল হয়ে উঠেছে। প্রায় আধ ঘন্টা ধরে তাকে আর মিনুকে ফোরহ্যান্ড গুলে খাওয়াতে চেষ্টা করছেন তপতি। দুজনকে অন্তত 30 বার করে তিনি ফোরহ্যান্ড মারিয়েছেন। মিনু তার কাছে সমস্যা নয়, কিন্তু গোলগাল ভারী দেহের অনিরুদ্ধ তাকে বিব্রত করছে। ছেলেটির চলাফেরা কিঞ্চিত গদাই লস্করি। চটপট মাথাটাও কাজ করে না। কোটের ধারে চেয়ারে অনিরুদ্ধ ঠাকুমা চোখ কুচকে বসে রয়েছেন। চিনুর হাতে র্যাকেট। সে একাই খেলছে নিজের সঙ্গে। বল আকাশের দিকে মেরে ছুটে যাচ্ছে জমিতে পড়ার আগেই, বলটাকে আবার আকাশে তুলে দেওয়ার জন্য। গৌতম আজ আসেনি। সে থাকলে চিনু তার সঙ্গে বল দেওয়া নেওয়া করে, যখন তপতি ব্যস্ত থাকেন মিনু আর অনিরুদ্ধকে নিয়ে। এবার মিনু। তপতি একটু জোরেই বল পাঠালেন এবং তাকে অবাক করে মিনু সপাটে বলটা ফেরত দিল 3 ফুট উঁচু নেট ঘেঁষে ফোরহ্যান্ডে। মাঠটাকে তারিফ জানাবার সুযোগ পাওয়ার আগেই তার র্যাকেটের 2 গজ বাইরে দিয়ে বলটা বেরিয়ে গিয়ে ক্লাবের সুরকির রাস্তা পেরিয়ে একটা নিম গাছের গুড়িতে ধাক্কা দিল। তপতি বলটা পাওয়ার জন্য দুপা দৌড়বার চেষ্টা করেই থেমে গিয়ে হতাশ চোখে বলটার দিকে তাকালেন। চিনু ছুটে গেল বলটা ফিরিয়ে আনতে। বলটা হাতে নিয়ে চিনু আলতো করে আকাশের দিকে ছুঁড়ে নেমে আসার সময় র্যাকেট দিয়ে মাথার ওপর থেকে হিট করল। তপতি দেখে অবাক হয়ে গেলেন। প্রায় নিখুঁত সার্ভিস। ওইটুকু ছেলে কি চমৎকার তাকে নকল করে ফেলেছে। চিনু, তুই দাদার পাশে গিয়ে দাঁড়া। যেরকম করে ফোরহ্যান্ড দেখিয়ে দিয়েছি মারতে পারবি? অনেকখানি মাথা হেলিয়ে চিনু বলল, হ্যাঁ। তপতি পর পর 10টা বল চিনুকে দিলেন, আর সদ্য 6 বছর পার হওয়া বাচ্চা ছেলেটি হুবহু মাকে নকল করে ফোরহ্যান্ড মারল। গায়ে জোর কম। 2টো বল নেটে আটকে গেল। বাকিগুলো এপারে এলো দুর্বল গতিতে। অনিরুদ্ধ, দেখলে তো ওইটুকু ছেলে কি সুন্দরভাবে শট নিল। তাও ওকে কিছুই শেখায়নি। আর তোমাকে কতবার দেখালাম, তবু তুমি পারছো না। নাও, আবার করো। তপতি অনিরুদ্ধকে নিয়ে আবার শুরু করলেন। কোর্টের একধারে মিনু আর চিনুও ফোরহ্যান্ড আয়ত্ত করার
কাজে মন দিল। রীতিমতো গরম পড়ে গেছে, বাতাস নেই, গাছের পাতা নড়ছে না, দরদর করে ঘামছে সবাই। মহাদেবপুরের একটা কিনারে নির্জন এলাকায় এই ক্লাব। সন্ধ্যার আগে ক্লাব মেম্বাররাও এদিক মারান না। এদিকে লোক চলাচল কম, তবু পথিকরা, সাইকেল আরোহীরা পথ দিয়ে যাওয়ার সময় টেনিস কোর্টের দিকে একবার তাকাবেই। তাদের দ্রষ্টব্য বিষয় হল তপতি। সাদা তাঁতের শাড়ি, গাছ কোমর করে বাঁধা, পায়ে কেটস জুতো, অবিরাম চেঁচিয়ে যাওয়া একটা বউ, আর 4টি বা 3টি বাচ্চা ছেলে প্রকাশ্যে একটা অপরিচিত খেলা খেলছে। হোক না শিল্প শহর বা কলকাতা থেকে মাত্র 28 মাইল দূরে, এখানে সেটা দেখার মতো ব্যাপার। কিন্তু ক্লাব মেম্বারদের বাড়ির কেউ কৌতূহল বসে বা নিছক উৎসাহ দিতেও বিকেলে আসেন না। রাজেনের কাজের ছুটি যখন হয় তখন তপতি ছেলেদের নিয়ে বাড়ির পথে। তবু ছুটির দিনে কলকাতার আড্ডা ফেলে 2-3 বার সে এসেছে। বৌদি, বাচ্চাদের আমি ঠিক হ্যান্ডেল করতে পারি না, আমার ধৈর্যটা একটু কম, তাছাড়া ছুটির পর এত টায়ার্ড লাগে, রাজেন বলেছিল। কিন্তু প্রাথমিক যা করা দরকার, অ আ ক খ শেখানো, সেটা তো আপনি ভালোভাবেই শেখাচ্ছেন। এলাহাবাদে যার কাছে প্রথম শিখেছিলাম তিনি যা যা করেছিলেন আমি সেটাই করে যাচ্ছি ঠাকুরপো। কিন্তু আমারও তো বিদ্যের একটা সীমা আছে। ওপরের দিকের খেলার আমি কিছুই জানি না। খেলার বই কি ম্যাগাজিন, বিশেষ করে টেনিসের, কিছুই আমাদের দেশে নেই যে পড়ে পড়ে শিখব। বিদেশ থেকে হয়তো বইটই আসে, কিন্তু কোথায় পাওয়া যায় তাও জানি না। ছোটবেলায় আমরা খবরের কাগজে উইম্বলডনের রেজাল্ট কি 2-একটা ছবি দেখতাম। বিয়ের আগে দাদার কাছে অনেকের নাম শুনতাম, এখনো কয়েকটা নাম মনে আছে: ডোনাল্ড বাজ, ববি রিগস, ক্র্যামার, বরোথ্রা, পাঞ্চো গঞ্জালেস। মেয়েদের মধ্যে লুই ব্রাও, মুডি, হার্ট। বিয়ের পরে খেলা থেকে এত দূরে চলে গেলাম যে খবরের কাগজের খেলার পাতাটাও আর দেখতাম না। তপতির স্বর ছেলেবেলার স্মৃতি আর বর্তমানের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে যেন বিষণ্ণতায় ভরে রয়েছে। বৌদি, ছোটদের খেলা শেখানোর সবচেয়ে ভালো পদ্ধতি কি জানেন? ভালো প্লেয়ারদের খেলা ওদের নিজের চোখে দেখানো। ওরা তাহলে নিজেরাই বুঝে নিতে পারবে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। একটা ছেলে 10টা বই পড়ে যা জানবে, মাত্র একটা ভালো ম্যাচ দেখেই সেটা সে শিখে নিতে পারবে, অবশ্য যদি তার মনে ইচ্ছে আর ঘটে কিছু বুদ্ধি থাকে। আর কিছুদিন পরই তো সাউথ ক্লাবে ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ হবে। সুইডেনের হোলস্ট্রোম ইন্ডিয়ান সার্কিটে এখন খেলছে, ওকে আনার চেষ্টা চলছে। আমাদের কৃষ্ণন, প্রেমজিৎ, জয়দীপ তো থাকবেই। ফাইনালে 3 ছেলেদের নিয়ে চলুন। রাজেন অনুরোধ করেছিল খুব আন্তরিকভাবে। আমি আপনাদের সবাইকে নিয়ে যাব, এই বয়সে ওদের খেলা দেখাটা খুব দরকার। কিন্তু এখন তিনি অনিরুদ্ধকে বারবার বল দিয়ে দেখিয়ে এবং মুখে বলেও ফোরহ্যান্ড মারার সঙ্গে সঙ্গে বাঁ হাত কতটা ঘুরবে আর র্যাকেট কতটা উঠবে ফলোথ্রুতে সেটা ঠিক করাতে পারলেন না। মা, অনিরুদ্ধটা একটা ভোঁদা, মিনু বলে উঠল। চিনুর সঙ্গে খেলতে খেলতে সে লক্ষ্য করছিল তপতির নাকাল অবস্থাটা। তুমি বরং আমাদের সঙ্গে খেলো। তপতিও তাই ভাবছিলেন, শুধুই পণ্ডশ্রম করে যাচ্ছেন। বাড়ির আদুরে এই ছেলেটির টেনিস কেন, কোনো খেলাই হবে না, বরং চিনু মিনুকে বল দিয়ে গেলে ওরা ঝালাই করার কাজে এগোতে পারবে। ঠিক আছে অনিরুদ্ধ, তুমি এখন একটু রেস্ট নাও আর দেখো ওরা কিভাবে স্ট্রোক করছে। তপতির কথা সবে শেষ হয়েছে, তখন একটা গম্ভীর গলা বলে উঠল, অনি চলে আয়, আর তোকে খেলতে হবে না। গলাটা অনিরুদ্ধ ঠাকুমার,
তিনি মিনুর কথা শুনতে পেয়েছেন। বাধ্য নাতির মতো অনিরুদ্ধ ঠাকুমার কাছে হাজির হলো। বাড়ি চল। ঠাকুমা উঠে দাঁড়ালেন। তপতি ছুটে গেলেন ওদের কাছে। সে কি মাসিমা, অনিরুদ্ধকে যে আবার প্র্যাকটিস করাবো? করিয়ে কাজ নেই। ভোদা ছেলের পেছনে সময় নষ্ট না করে বরং নিজের ছেলেদেরই দেখো। ঠাকুমা আর রাগ চাপতে পারলেন না। আমার নাতিটাকেই শুধু খাটিয়ে যাচ্ছ, যেন ও একটা কুলি মজুর। কই, নিজের ছেলেদের তো খাটাচ্ছ না। আমি তখন থেকে বসে বসে লক্ষ্য করে যাচ্ছি, তুমি খালি ওর পেছনেই লাগছো। দরকার নেই বাপু অমন খেলায়। এমন এক চোখ আমি জন্মে কখনো দেখিনি। আয়। ঠাকুমা অনিরুদ্ধর হাত ধরে হ্যাঁচকা টান দিলেন। আমি তো ওর ভালোর জন্যই খাটাচ্ছি মাসিমা। তপতির গলায় করুণ মিনতি। যাও বা দুটো ছেলে পেয়েছেন, তার একটি যদি চলে যায় তাহলে মিনু চিনু ছাড়া তো কেউই থাকবে না। না না, আর ভালো করতে হবে না। দেখছো বাছার মুখটা কেমন শুকিয়ে গেছে। আয়, খেলে তো 14 পুরুষ উদ্ধার করবি। ঠাকুমা, বাবা গাড়ি নিয়ে আসবে যে। অনিরুদ্ধ নিরস্ত করার চেষ্টা করল। অফিস থেকে বাড়ি ফেরার সময় অনিরুদ্ধর বাবা ওদের তুলে নিয়ে যান। নাতির কথা শুনে ঠাকুমা বসে পড়লেন। কয়েক সেকেন্ড তপতির নিজেকেই ভোঁদা মনে হলো। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি কঠিন হয়ে উঠল। চোয়ালের পেশি দপদপ করে উঠল কয়েকবার। তিনি দ্বিতীয়বার অনুরোধ করলেন না। মিনু, এবার বলি। দেখছিস তো আমার দুটো পায়ে পঙ্গু। তুই কি আমাকে কষ্ট দিবি? যদি কষ্ট না দিতে চাস তাহলে এমনভাবে ভলিতে রিটার্ন করবি যেন আমাকে এক পাও নড়তে না হয়। সব বল যেন আমার র্যাকেটে আসে। চিনু, যা বললাম শুনলি? দুই ভাই মাথা হেলালো আর চোখে পরস্পরের মুখের দিকে তাকিয়ে নিল। তপতি সহজ করে বল জোগাতে লাগলেন। একবার মিনুকে, তারপর চিনুকে। মুখের সামনে, বুকের সামনে, কাঁধের পাশে, মাথার ওপর থেকে আসা জমি না ছোঁয়া বলগুলো দুই ভাই নেটের ওধারে মায়ের র্যাকেটে পৌঁছে দিতে লাগলো। যদি কোনো রিটার্ন তপতির থেকে একটু আগে বা একটু বেশি দূর হয়ে যায় তাহলে অন্য ভাই উৎকণ্ঠিত চোখে পাশের দিকে তাকায়। এক জায়গায় দাঁড়িয়ে ওরা বল ফেরাচ্ছে। তপতি এবার বলগুলো ফোরহ্যান্ডের দিকে একটু একটু করে সরাতে লাগলেন। ডান হাত লম্বা করে পাশে বাড়িয়ে ওদের ভলি করতে হবে। দুবার চিনু পারল না, ওর থেকে বলিষ্ঠ মিনু পারল। তপতি একটা ব্যাপারে সচেতন হলেন, গায়ের জোর না বাড়ালে তার ছেলেরা খেলোয়াড় হতে পারবে না। এই প্র্যাকটিস বেশিক্ষণ নেওয়ার মতো গায়ের তাগদ চিনুর নেই। মিনুর কিছুটা আছে, কিন্তু যথেষ্ট নয়। নিম গাছের সামনে অনিরুদ্ধর বাবার গাড়ি এসে থামল। তিনি গাড়ি থেকে নেমে দেখলেন ছেলে চেয়ারে বসে তার ঠাকুমার সঙ্গে। অন্য দুটি ছেলে তার মায়ের সঙ্গে খেলছে। ভ্রু কুঁচকে গেল তার। অনি খেলছে না? বাবা জানতে চাইলেন। অনিরুদ্ধ ঠাকুমার দিকে তাকালো। ঠাকুমা বেজার মুখে বললেন, ওঠ। নাতি চেয়ার থেকে উঠল র্যাকেট হাতে। কি ব্যাপার? বিস্মিত বাবা তার মায়ের দিকে তাকালেন। খেলবে না অনি। ঠাকুমা নাতিকে টানতে টানতে গাড়ির দিকে রওনা হলেন। কি ব্যাপার মিসেস বসু মল্লিক, অনি খেলবে না কেন? তপতি ঘামে ভেজা মুখ আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, আমি ঠিক বলতে পারবো না, তবে মাসিমার কথা থেকে মনে হলো উনি পছন্দ করছেন না অনিরুদ্ধর ওপর কোনো রকম চাপ দিই। ওর ফোরহ্যান্ডটা ঠিক করার জন্য বারবার ওকে বল দিচ্ছিলাম। মাসিমা সেটাকে কুলি মজুরের মতো খাটানো মনে করলেন। অনিরুদ্ধর বাবার মুখ অপ্রতিভ দেখালো। তিনি আড়ষ্ট স্বরে বললেন, খেলাধুলো করতে গেলে তো খাটতেই হবে, আর খাটবার জন্যই তো ওকে এখানে পাঠিয়েছি। দিন দিন কীরকম মোটা হয়ে যাচ্ছে। তপতির মনে হলো
ভদ্রলোক তার মায়ের উল্টোটি। ছেলেকে মাত্রাতিরিক্ত যত্ন আদর দিয়ে নষ্ট করতে চান না। অনিরুদ্ধ শরীর যথেষ্ট ফিট নয় বলেই ওর বডি কোঅর্ডিনেশন খারাপ। ওর হাত পা মাথা কোমর একসঙ্গে কাজ করে না। সেটাই যথাসম্ভব করাবার চেষ্টা করছিলাম। ঠিকই করেছেন, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। তবে কি জানেন, আমার মার আবার নাতি অন্ত প্রাণ। আমার স্ত্রীও একমাত্র ছেলেকে নয়নের মণি করে রেখেছেন। মার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলাও যায় না। অনি সম্পর্কে একটু কড়া হলেই সংসারে অশান্তি বেঁধে যায়। তাই আমি আর কিছু বলি না। যাই, ওকে খেলতে আসার জন্য বলি গিয়ে। হতাশ এবং তিক্ত মুখ করে তিনি গাড়ির দিকে এগোলেন। ওরা তিনজন গাড়ির দিকে তাকিয়ে। অনিরুদ্ধর বাবা তার মার সঙ্গে কথা বলছেন। মা হাত নেড়ে ক্রুদ্ধ ভঙ্গিতে কিছু বলতে শুরু করলেন। তারপর গাড়ির দরজা খুলে নাতিকে নিয়ে উঠে বসলেন। দম্পতিদের দিকে একবার তাকিয়ে অনিরুদ্ধর বাবা মাথা নামিয়ে গাড়িতে উঠে স্টিয়ারিং ধরলেন। মা, অনি বোধহয় আর আসবে না, মিনু বলল। না, ভালোই হলো। মা শুধু গৌতম আর আমাদেরই এবার থেকে শেখাবে। চিনু তাড়িয়ে মন্তব্য করল। গৌতমও আসবে না, মিনু বলল। জানো মা, গৌতম আমাকে বলেছে টেনিস ওর ভালো লাগে না, ওর ভালো লাগে ক্রিকেট। ও বলেছে টেস্ট ম্যাচ খেলবে। হাফ প্যান্ট পরে খেলার থেকে ফুল প্যান্ট পরে খেললে দেখতে সুন্দর লাগে। মিনু আয়, ভলি এখনো বাকি। তপতি কোর্টের দিকে এগোলেন। মা, আমি? চিনুর চোখে ভীরু আবেদন। তপতি ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন। তোর শরীরের সামর্থ্যের থেকে বেশি হয়ে যাচ্ছে না? একদিনেই এতটা করা ভালো নয়। কথাগুলো বলে কি ভেবে তিনি মত বদলালেন। আচ্ছা, আয়। রোদ পড়ে আসছে, আকাশ ম্লান। দূরের গাছপালা, বাড়ির রং ধূসর কালো হয়ে উঠেছে। তপতি এই রকম সময়েই খেলা বন্ধ করে ছেলেদের নিয়ে হেঁটে বাড়ি ফেরেন। মা, আর 5টা, মিনু বলল। তপতি 5বার ভলির জন্য বল দিলেন। আর নয়, এবার বাড়ি। মা, আরও 5টা, এই শেষ, আর বলবো না, মিনু মিনতি জানালো। তপতি 2বার দিলেন চিনুকে। ব্যাডমিন্টনের শাটলকক ফেরাবার মতো করে মুখের সামনে থেকে ভলি মেরে সে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রইল। মাকে এক পাও নড়তে হলো না দেখে আনন্দে ভরা চোখে সে দাদার দিকে তাকালো। মিনু, লাস্ট বল। তপতি ইচ্ছে করেই বলটা মিনুর ডান দিকে প্রায় 5 গজ দূরে উঁচু করে ফেললেন। দেখা যাক ছেলেটা পারে কিনা। মিনু আশা করেনি তার অত দূরে বল আসবে। হুঁশ হওয়া মাত্র সে ডান দিকে দ্রুত 2 পা ছুটে ঝুঁকে র্যাকেট বাড়িয়ে দিল। কোর্ট প্রায় ছুঁয়েছে, সেই অবস্থা থেকে সে বলটাকে তুলে নিল আর নিজে হুমড়ি খেয়ে পড়ল। আলতো হয়ে উঁচুতে উঠে নেট পেরিয়ে বলটা অবাক তপতির মাথার ওপর নেমে এলো। ধর্মড়িয়ে কোর্ট থেকে দাঁড়িয়ে উঠে 2 হাত তুলে মিনু লাফালো। পেরেছি মা, আমি পেরেছি। ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হলস্ট্রম খেলছে রামনাথন কৃষ্ণনের সঙ্গে। মিনু আর চিনু বসেছে রাজেনের দুপাশে। তপতি ও তন্ময় আসেননি। তপতির বাঁ পায়ে যেখানে কোদালের আঘাতটা লেগেছিল সে জায়গাটা গত রাতে ফুলে উঠে যন্ত্রণা শুরু হয়। ডাক্তার এসে ইঞ্জেকশন ওষুধ দিয়ে গেছেন। তার অবস্থা হাঁটা চলার মতো নয়। তন্ময় তার জন্যই বাড়িতে রয়ে গেছেন। চতুর্থ সেট, 9ম গেম। হলস্ট্রম 3-5 এবং নিজের সার্ভিসে 0-30 পিছিয়ে। সে প্রথম সেট জিতেছিল 6-4। পরের 2টি সেট হেরেছে 1-6, 2-6। খেলা প্রায় 2 ঘন্টা গড়িয়েছে। জয়ের জন্য
কৃষ্ণনের দরকার আর মাত্র 2টি পয়েন্ট। হলস্ট্রোম সার্ভ করছে। রাজেন আর চোখে তার ডান পাশে বসা চিনুর ডান হাতের আঙুলগুলোর দিকে তাকালো। হলস্ট্রোম বল ধরা বাঁ হাত সামনে বাড়িয়ে উঁচুতে তুলতে তুলতে বলটাকে শূন্যে ছুড়ে দিল। রাজেন দেখল বাচ্চা ছেলেটার বাঁ হাত গলার কাছে উঠে ফুলের পাপড়ির মতো আঙুলগুলো খুলে গিয়ে কাল্পনিক বলটাকে শূন্যে ভাসিয়ে দিল। ডান হাতের মুঠো কাঁধের কাছে, র্যাকেট ধরা কবজিটা মোচড়ানো, পিঠটা ধনুকের মতো বাঁকিয়ে চেয়ারে কাঁধ ঠেকে গেছে। তারপরই চিনুর কোমর থেকে ঊর্ধ্বাঙ্গ হলস্ট্রোমের সার্ভিসের সঙ্গে সঙ্গে সামনের দিকে ঝুঁকল, আর ডান কবজিটা চাবুক মারার মতো সামনে ঝাপটা দিল। রাজেনের অবাক চোখ হঠাৎ চিনুর নজরে আসতেই সে লজ্জা পেয়ে হাত দুটো কোলের কাছে গুটিয়ে নিল। হলস্ট্রোমের সার্ভিস কৃষ্ণনের ডান দিকে সার্ভিস কোর্টের মাঝামাঝি পড়েছে। সে ডান দিকে সামান্য হেলে সপাটে 4 হ্যান্ড রিটার্ন মারল ডাউন দ্য লাইন। বেস লাইনের 6 ইঞ্চি আগে সাইড লাইনে বল পড়ল। উত্তেজনায় মিনু উঠে দাঁড়িয়েছে। লাভ 40, মাইকে ঘোষণা করলেন আম্পায়ার। মাঠটা মনে থাকবে তো? রাজেন ফিস ফিস করে বলল। মিনু মাথা হেলালো। কৃষ্ণনের ব্যাক হ্যান্ড মনে থাকবে তো? হ্যাঁ, আরেকটু হলেই বলটা বাইরে পড়তো। রাজেন কাকা, কৃষ্ণন খুব প্র্যাকটিস করে, আর সেজন্যই মারগুলো এত মাপা হয়। 15-40, হলস্ট্রোমের লব কৃষ্ণনের মাথার ওপর দিয়ে বেস লাইনের কাছে পড়েছিল। কৃষ্ণন পিছু হটতে পারেনি। দেখলে মিনু, ফিজিক্যাল ফিটনেসে কৃষ্ণন কত পিছিয়ে। শুধু শট নিতে পারলেই হয় না, খুব চটপটে খুব ফাস্ট মুভ করার জন্য শরীরও তৈরি করতে হবে। দৌড়লে হবে? চিনুর প্রশ্ন। বড় প্লেয়াররা রোজ 7-8 মাইল দৌড়োয়, ব্যায়ামও করে। রাজেন ফিসফিসিয়ে বলল, দাদা, আমরা কতটা দৌড়ই রে? চুপ চুপ। রাজেন ঠোঁটে আঙুল দিল। হলস্ট্রোম সার্ভ করছে। ম্যাচে এই নিয়ে প্রায় 80 বার। এত সার্ভিস দেখার পর রাজেনের মনে হলো বাচ্চা দুটো নিশ্চয়ই এর ছবি মনের মধ্যে তুলে রেখে দেবে। প্রচণ্ড জোরালো সার্ভিস করে এই সুইড, কিন্তু শুধু জোরে সার্ভ করতে পারলেই যে ম্যাচ জেতা যায় না, কৃষ্ণন সেটা আজ বুঝিয়ে দিয়েছে। 30-40, হলস্ট্রোমের সার্ভিস এস হয়েছে। আবার সার্ভ করল। 4 হ্যান্ড রিটার্ন কৃষ্ণনের। বলটা উঁচু হয়ে মাঝ কোর্টে। ডান দিকে ভলি মারল হলস্ট্রোম। কৃষ্ণন যেন আগাম জানতই বল কোথায় আসবে। বাঁ দিকে সরে গিয়ে সে অপেক্ষা করছিল। হলস্ট্রোমের কোমরের পাশ দিয়ে আড়াআড়ি মারা একটা ঝলসানো ব্যাক হ্যান্ডে বলটা বেস লাইনের কাছে পড়ে বেরিয়ে গেল। বিস্ফারিত চোখে হলস্ট্রোম একবার তাকিয়ে দেখে নেটের দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে। 1000-2 লোক দাঁড়িয়ে উঠে হাততালি দিচ্ছে। তাদের সঙ্গে মিনু চিনুও। উত্তেজনায় দুজনের মুখ টস টস করছে। মহাদেবপুরে ফেরার সময় গাড়ি চালাবার ফাঁকে রাজেন পাশে বসা 2 ভাইকে বলল, আজ যা যা দেখলে সব যেন মনে থাকে। অত জোরে জোরে মারলে যদি মায়ের পাশ দিয়ে বল বেরিয়ে যায়? চিনুর সামনে এখন এটাই প্রকাণ্ড সমস্যা। তুমি কি এখনই অত জোরে জোরে মারতে পারবে? হালকা সুরে রাজেন বলল। না, তবে দাদা জোরে মারতে পারে। দেখ, জোরে মারি নাকি? জোরে মারলে বল এধার ওধার চলে যায়, মারটাতে অসুবিধে হবে না। জানেন রাজেন কাকা, মাঝখানে দাঁড়ায় ঠিক সেই জায়গাটা লক্ষ্য করে আমরা দুজনেই বল মারি। আস্তে না মারলে কি ঠিক জায়গায় বল পাঠানো যায়? বিচক্ষণের মতো মিনু বলল।
তা বটে, আস্তে আস্তে মেরেই শুরু করতে হয়। কিন্তু মিনু, মার অসুবিধের কথা ভেবে কতদিন তুমি আস্তে মারবে? জোরে জোরে না মারলে বড় প্লেয়ার হবে কি করে? তুমি তো বড়ই হতে চাও, চাও না? রাজেনের কথাগুলো এবার মিনুকে সমস্যায় ফেলে দিল। মাকে সে ভালোবাসে, আবার বড় প্লেয়ার হওয়ার ইচ্ছেটাও কৃষ্ণনকে দেখার পর তার মধ্যে আলোড়ন তুলছে। তার ছোট্ট মাথা এমন একটা কঠিন অবস্থায় আগে কখনো পড়েনি। তুমি তো দাবা খেলেছ, রাজার কিস্তি হতে পারে এমন একটা অবস্থা তো খেলায় একসময় আসবেই। সেজন্য তুমি আগে থেকে নিশ্চয়ই ভেবে রাখো কি কি চাল দেবে, রাখো নাকি? রাজেন সামনের ভিড় রাস্তায় রাখা সতর্ক দৃষ্টিটা পলকের জন্য ঘুরিয়ে মিনুর মুখটা দেখার চেষ্টা করল। তার মনে হলো ছেলেটি উত্তর খোঁজার চেষ্টা করছে। হঠাৎ চিনু বলে উঠল, আচ্ছা রাজেন কাকা, কৃষ্ণন কি মায়ের সঙ্গে খেলতো? হো হো করে হেসে ওঠার ইচ্ছেটা দমন করতে হলো রাজেনকে। জিটি রোডের শালকিয়া, লিলুয়া, বেলুরের দিকটায় গাড়ি চালাতে চালাতে সন্ধ্যার মুখে হেসে ওঠা যায় না। সরু রাস্তা, রাস্তায় দোকান, গাঁক করা ট্রাক আর বাস এবং ছুটির দিনের বিশৃঙ্খল ভিড় ঠেলে মোটর গাড়িকে এগোতে হয় চোখ কান খুলে। চিনু, তুমি কিন্তু নিজের অজান্তেই একটা ভালো বিষয় তুলেছ। কৃষ্ণন ছোটবেলায় মায়ের সঙ্গে নয়, বাবার সঙ্গে খেলতো। ভদ্রলোক দিল্লিতে চাকরি করতেন, ঠিক করলেন ছেলেকে বড় টেনিস প্লেয়ার করবেন। রাজেন ব্রেক কষল। এক স্ত্রীলোক ছুটে রাস্তা পার হচ্ছিল কোমরে একটা শিশুকে নিয়ে। হঠাৎ গায়ের পাশে গাড়ি দেখে দিশাহারা হয়ে দাঁড়িয়ে পড়েছে। মিনুর তর সইছে না, আবার গাড়ি চলা মাত্র সে পড়ল। তারপর তিনি চাকরি ছেড়ে দিয়ে সবকিছু বিক্রি করে যা টাকা পয়সা পেলেন তাই নিয়ে দিল্লি থেকে তামিলনাড়ুতে গ্রামের বাড়িতে ফিরে এলেন। সেখানে একটা ক্লে কোট বানালেন। গ্রামে মাটি দিয়ে লেপা উঠোন দেখেছ তো? না, দেখিনি, মিনু বলল। মহাদেবপুরের পাশেই তো গ্রাম, একদিন গিয়ে দেখে নিও। গোবর জল আর মাটি দিয়ে লেপা, একেবারে সিমেন্টের মেঝের মতো তকতকে হয়। সেই রকম কোটে তিনি ছেলেকে দিনের পর দিন হাতে ধরে টেনিস শেখালেন। ছেলেও রোজ ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করল, সেই সঙ্গে লেখাপড়াও। তারপর এলো মাদ্রাজ শহরে। তারপর একের পর এক চ্যাম্পিয়নশিপ জিতল। এখন কৃষ্ণন ভারতের সেরা, বুঝলে মিনু? বাবা বিরাট ঝুঁকি নিয়েছিলেন ছেলেকে বড় প্লেয়ার বানাবার জন্য। ছেলেও সেটা বুঝেছিল, আর তাই সে মন প্রাণ দিয়ে খেটে গেছে বাবার স্বপ্নকে সত্যি করে তুলতে। মাও খুব খাটে, চিনু বলল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। একসময় রাজেন আর চোখে দেখল মিনু তার ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে কথা বলছে। তার কানে এলো দুটো কথা, মারও স্বপ্ন আছে। চিনু বলল, বাবারও আছে। শুনে রাজেনের মুখে হাসি ফুটে উঠল। অধীর হয়ে তপতি অপেক্ষা করছিলেন ওদের ফেরার জন্য। ফিরে এসেই দুই ভাই কল কল করে শুরু করল যা দেখে এসেছে তার বর্ণনা দিতে। কৃষ্ণন আর হলস্ট্রোমের ভলি, লব, সার্ভিস, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড যা কিছু দেখেছে। দুই ভাই র্যাকেট হাতে মাকে সেগুলো দেখাতে ব্যস্ত হয়ে পড়ল। তন্ময় মুখে হাসি নিয়ে তপতির মতোই চোখে বিস্ময় ফুটিয়ে দেখে গেলেন। বেলা এসে তাড়া দিল রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য। এই ব্যাপারে বাড়ির নিয়ম ভীষণ কড়া। অনিচ্ছুক দুই ভাই খাবার ঘরে চলে যেতেই তপতি বললেন, ঠাকুরপো, এদের উৎসাহ তো আপনি জাগিয়ে দিলেন, এবার আমি সামলাই কি করে? উৎসাহের আগুন তো আপনিই জ্বালিয়েছিলেন, আমি শুধু একটু বাতাস দিলাম। কিন্তু সমস্যাটা সত্যি এবার এসে পড়েছে।
টপ ক্লাস টেনিস কি বস্তু ওরা আজ তা দেখলো, কিছু বুঝেওছে হয়তো। ওরা এবার চাইবে কৃষ্ণান কি হলস্ট্রোমের নকল করে বল মারতে। এবার তো সেই সুযোগগুলো ওদের জন্য করে দিতে হবে, অবশ্য যদি। রাজেন থেমে গেল। উৎকণ্ঠিত তন্ময় বললেন, যদিটা কি? আগে ঠিক করুন ওদের বড় খেলোয়াড় বানাতে চান না ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করতে চান। যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার করতে চান তাহলে খেলাটাকে সিরিয়াসলি নেবার দরকার নেই। দুজনে যেভাবে চালাচ্ছে চালাক, একটু আধটু ছুটুক আর মন দিয়ে পড়াশোনা করুক। কিন্তু দাদা, দেশে প্রচুর ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার আছে, কজনের নাম দেশের লোক জানে। কিন্তু কৃষ্ণনের নাম করুন, বহু লোক তাকে চিনবে। মিলখা সিং, শৈলেন মান্না, পঙ্কজ রায়, ভিনু মানকাদ, লক্ষ লক্ষ লোক এদের নাম জানে, ঠিক কিনা? স্বামী স্ত্রী দুজনেই মাথা নাড়লেন। আমি লক্ষ্য করেছি টেনিস ওরা ভালোবাসে, খেলতেও চায়। বড় প্লেয়ার হওয়ার জন্য যে ইচ্ছেটা থাকা দরকার, এই বয়সেই ওদের মধ্যে সেটা ফুটে উঠেছে। সেটাকে যদি আরও ফুটিয়ে তোলা যায়, আমার ধারণা ওরা টেনিসে কিছু একটা করে দেখাবে। তুমি বলছো রাজেন? তন্ময়ের চোখ জল জল করছে ভেতরের উত্তেজনায়। হ্যাঁ, বলছি। বিরাট ঝুঁকি নেওয়া হবে ঠিকই, কিন্তু কোনো বড় কাজই ঝুঁকি না নিয়ে করা যায় না। আপনি 2 বছর ওদের সময় দিন। যদি বোঝেন কিছু হবে না, ভরসে ঘি ঢালা হচ্ছে, তখন নয় বন্ধ করে দেবেন। যদি বোঝেন হবে, তাহলে অল আউট ওদের পিছনে খরচ করবেন। খরচ? তপতি নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হ্যাঁ, খরচ। ওদের জন্য কোচ রাখতে হবে, তাকে টাকা দিতে হবে। কত টাকা? এখনই বলতে পারবো না, খোঁজ খবর করে দেখি ভালো কাউকে পাই কিনা। এতটুকু ছেলেদের কোচ করতে কলকাতা থেকে আসতে কেউ রাজি হবে কিনা সেটাও তো দেখা দরকার। তবে দাদা বৌদি, আপনাদের একটা কথা বলে রাখি, ভেবে চিনতে নামবেন। শুধু আমার কথা শুনে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবেন না। টেনিস খেলে টাকা রোজগার করা যায় না ঠিকই, কিন্তু নাম করতে পারলে ভালো চাকরি, খ্যাতি, সম্মান এগুলো তো পাবে। প্রতি বছর ভারতের লক্ষ লক্ষ ছেলে কলেজ থেকে বেরোচ্ছে, কিন্তু কৃষ্ণন একটাই। শুনছিলেন মতি নন্দীর কলমে মিনু চিনো ট্রফির 2য় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব 3য় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।